ওকে, সো আপনারা একটু আমাকে চ্যাট বক্সের মাধ্যমে রেসপন্স করে জানান আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন এবং আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা তাহলে ক্লাস শুরু করি। সো আমাদের আজকে ক্লাস হচ্ছে ওয়েব ডিজাইন, একবার ওয়েব ডিজাইনের বেসিক ওয়েব ডিজাইনের প্রথম ক্লাস। আমরা ফার্স্টের আমাদের এই কোর্সটা কিন্তু তিনটা স্টেপে যাবে। প্রথমে থাকবে বেসিক ওয়েব ডিজাইন, তারপর থাকবে রেসপন্সিভ ওয়েব ডিজাইন, তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস, তারপর হচ্ছে ফ্রিল্যান্সিং, তারপর হচ্ছে জাভাস্ক্রিপ্ট জেকুয়েরি। জাভাস্ক্রিপ্ট জেকুয়েরিটা ফ্রিল্যান্সিংয়ের আগে হতে পারে, পরে হতে পারে, ডিপেন্ডস, সিচুয়েশনের উপরে ডিপেন্ডস করবে আর কি। সো যাই হোক, আমরা তাহলে আজকে ক্লাসটা শুরু করি। যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস, তো আমি একবারে আপনাদেরকে গত ক্লাসে বলেছিলাম আমি একবারে শূন্য থেকে শুরু করবো, স্ক্র্যাচ থেকে শুরু করবো। আমি ধরে নিব আপনারা জাস্ট কম্পিউটার চালাতে পারেন, আপনার কম্পিউটার মোটামুটি বেসিক নলেজ আছে আর ইন্টারনেট কানেকশনটা আছে, এইখান থেকে আমি ধরে নেব। সো আমি একবারে শূন্য থেকে দেখাচ্ছি কীভাবে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হয়। আপনি আপনার ডেস্কটপে আসবেন, এখানে এসে আজকের ক্লাসের জন্য মনে করেন আমি লিখলাম আপনাদের ব্যাচ হচ্ছে 1 on 5। আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। আরেকটা জিনিস মনে রাখবেন, ক্লাস শুরুর প্রথম 15 মিনিট পর্যন্ত আমি কিন্তু ক্লাসে অ্যাডমিট করব, তারপর কিন্তু আর অ্যাডমিট করব না। ওকে, আচ্ছা। সো আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এই ফোল্ডার ক্রিয়েটের পরে এবার আমি এখানে এসে একটা ফাইল ক্রিয়েট করব। ফাইলের নাম দিলাম index.html। দেওয়ার পর দেখেন আমাকে এখানে একটা নোটিফিকেশন দিয়েছে আমার এই ফাইল নাম এক্সটেনশন চেঞ্জ করার কারণে। সো আমি এটাকে ইয়েস দিলাম। সো ইয়েস দেওয়ার পরে এখন একটা কোশ্চেন থাকতে পারে আপনাদের, এই .html কেন, তাই না? এই একটা কোশ্চেন থাকতে পারে আপনাদের। আচ্ছা, শুনতে পারলে ভালো। সো এটাকে বলা হয় এক্সটেনশন। আপনারা যেমন কোনো একটা ডকুমেন্ট ফাইল যখন ক্রিয়েট করেন ওয়ার্ডে, তখন এটা এক্সটেনশন থাকে .docx, পাওয়ার পয়েন্টে থাকে .ppt, তারপরে হচ্ছে আপনি কোনো ভিডিও দেখলে নর্মালি থাকে .mp4, অডিওতে .mp3, এগুলোকে বলা হয় এক্সটেনশন। আপনি যখন একটা HTML ফাইল ক্রিয়েট করবেন, সেই ফাইলের এক্সটেনশনটা হবে .html। নর্মালি যদি আপনার এই ফাইল নাম এক্সটেনশনটা আনচেক অবস্থায় থাকে, দেখেন আপনি এখানে এসে নতুন একটা ফাইল ক্রিয়েট করছেন, নাম দিলেন index.html, দেওয়ার পর আপনি ওকে দিলেন, কিন্তু এটা চেঞ্জ হলো না। কারণ চেঞ্জ হয়নি, কারণ এটা এক্সটেনশনটা আছে .txt ফরম্যাটে। সো অ্যাজ এ ওয়েব ডিজাইনার বা অ্যাজ এ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার যেটাই বলি না কেন, আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, আপনার কম্পিউটারে এক্সটেনশনটা সবসময় চেক অবস্থায় রাখবেন, কারণ ইটস এ গুড প্র্যাকটিস। সো আপনি জানতে পারবেন আপনি কখন কোন ফাইলটা ক্রিয়েট করেছেন, সেটার এক্সটেনশনটা কি, তাই না? আচ্ছা, এটা গেল আমার ফাইল নাম এক্সটেনশন। এই ফাইল নাম এক্সটেনশন অপশনটা আপনি পাবেন ভিউ মোড থেকে, ফাইল নাম এক্সটেনশনটা চেক করে দিলেই হবে। আর যাদের উইন্ডোজ 10 এর আগে আছে, উইন্ডোজ 7, তারা অপশন থেকে গিয়ে এখানে ডাবল ক্লিক করলে দেখবেন আপনারা এই ভিউ মোডে গেলে এখানে নিচে একটা অপশন পাবেন, এটা অলওয়েজ হাইড করা থাকে, হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপস। এটা যদি হাইড করা থাকে, এটাকে আনচেক করে অ্যাপ্লাই করে দেবেন, তাহলে আপনি ফাইল নেমের পরে যে এক্সটেনশনটা আছে সেই এক্সটেনশনটা দেখতে পারবেন। তো ফাইল নেম এক্সটেনশনটা বুঝতে পেরেছেন সবাই? হ্যাঁ, ভিডিও রেকর্ড হচ্ছে, ক্লাসের শুরুতেই তো আমি বললাম। আর আপনারা একটু চেক করতে পারবেন ভিডিও রেকর্ড হচ্ছে কিনা। এই যে চারপাশে দেখবেন একটা রেড বাটন বা রেড কালারের মতো একটা পয়েন্ট বর্ডার দেখা যাচ্ছে, তাহলে বুঝবেন যে ভিডিও রেকর্ডিং হচ্ছে। ওকে, সো আমরা বুঝতে পারলাম ফাইল নেম এক্সটেনশনটা কি। এবার এই ফাইল নাম এক্সটেনশনটা আমরা ওপেন করব একটা কোড এডিটরের মাধ্যমে। সো ওয়ার্ল্ডে বেশ কিছু কোড এডিটর আছে, লাইক ব্র্যাকেটস। আমি পপুলার কিছু কোড এডিটরের নাম বলি। এটা হচ্ছে brackets.io, এটা একটা কোড এডিটর। তারপরে আছে নোটপ্যাড প্লাস প্লাস, এটা আরেকটা কোড এডিটর। তারপরে আছে ভিজুয়াল স্টুডিও কোড, এটা আরেকটা কোড এডিটর। তারপরে আছে অ্যাটম, আছে সাবলাইম, আছে সাবলাইম টেক্সট 3, দিস ইজ অ্যানাদার কোড এডিটর। সো আপনারা তাহলে কোনটা ইউজ করবেন? আপনার যেটা মন চায় আপনি সেটাই ইউজ করতে পারেন। আপনি যদি আগে থেকে কোনো একটা কোড এডিটর ইউজ করে থাকেন, তাহলে সেই কোড এডিটরটা ইউজ করতে পারেন। অথবা আপনি যদি জিজ্ঞেস করেন ভাইয়া আপনি ক্লাসের জন্য কোন কোড এডিটরটা ইউজ করবেন, আমি আমার ক্লাসে ডিজাইন ক্লাসে আমি
সাবলাইম টেক্সটটা ইউজ করি, আর ডেভেলপমেন্টে আমি ভিজুয়াল কোড স্টুডিওটা ইউজ করি। সো আমার কাছে এটা আমি ইউজ টু সাবলাইম টেক্সটে, আমি ছোটোবেলা থেকে মানে আরও 4 বছর আগে থেকে এই এডিটরে কাজ করে আসছি। সো আমি মোটামুটি এটাতে কমফোর্টেবল। বাট আপনি যদি এটাতে না হয় অন্য কোনো কোড এডিটর ইউজ করে থাকেন, নো প্রবলেম, সেম জিনিস কোড এডিটর প্রত্যেকটা সেম কাজই আপনাকে দিবে। সো আপনি যদি মনে করেন সাবলাইমটা ইউজ করতে চান, জাস্ট সিম্পলি এখানে এসে আপনাকে উইন্ডোজ 64 বিট যদি হয় আপনার, সেই 64 বিটের জন্য, বা আপনার যদি লিনাক্স হয় লিনাক্সের জন্য যে ভার্সনটা থাকে এটার জন্য আপনাকে জাস্ট ডাউনলোডের অপশনে ক্লিক করতে হবে, পোর্টেবল ভার্সন। ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনি একটা ডাউনলোড লিঙ্ক পেয়ে গেছেন। এখানে স্টার্ট ডাউনলোড দিলে কিন্তু আপনার কোড এডিটরটা ডাউনলোড হবে। সো আমি আর ডাউনলোড করলাম না, কারণ আমার অলরেডি এই কোড এডিটরটা ডাউনলোড করা আছে। সো কোড এডিটরটা ডাউনলোড হয়ে গেলে আপনাকে তারপরে এই কোড এডিটরটা ইনস্টল করতে হবে। একটা সফটওয়্যার যেভাবে আপনি ইনস্টল করেন, লাইক উইন্ডোজ প্লেয়ার অথবা কোনো ভিডিও অ্যাপস বা গেমসের জন্য যেভাবে একটা সফটওয়্যার ইনস্টল করেন, নেক্সট দিয়ে সি ড্রাইভে ইনস্টল করেন, সেমভাবে আপনি এই কোড এডিটরটা ইনস্টল করবেন। আই হোপ আপনারা সবাই জানেন কিভাবে একটা সফটওয়্যার ইনস্টল করতে হয়, রাইট? সবাইকে ক্লিয়ার? ওকে। সো ডাউনলোড ইনস্টলেশনের পরে তারপরে আপনি কি করবেন? ডাউনলোড ইনস্টলেশন হয়ে গেলে আপনাকে নেক্সট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি আপনার এখান থেকে যে কোড এডিটরটা আপনি ইনস্টল করছেন সেই কোড এডিটরের নামটা দেখতে পারবেন। এই যে যেমন আমি সাবলাইম টেক্সট ইনস্টল করেছি, আমি যদি এখানে আসি তাহলে আমি সাবলাইম টেক্সট 3টা দেখতে পারবো। সো আমি এখান থেকে একটা কাজ করতে পারি, আমি এখান থেকে সাবলাইম টেক্সট 3টা ওপেন করতে পারি। এটা একটা ওয়ে ওপেন করার। আরেকটা ওয়ে হচ্ছে আমি এই যে আমার ফাইলটা ক্রিয়েট করলাম, এখানে আমি রাইট ক্লিক করে ওপেন উইথ দিলে এখানে আপনি দেখতে পারবেন সাবলাইম টেক্সট। বাট ইনিশিয়ালি নতুন অবস্থায় আপনি কিন্তু এটা দেখতে পারবেন না, কারণ আমি এটা কন্টিনিউয়াসলি ওপেন করে দেখে আমাকে এটা সাজেস্ট করতেছে। আপনাদেরকে কিন্তু এটা সাজেস্ট করবে না, তখন আপনাকে যে চুজ অ্যানাদার অ্যাপে ক্লিক করতে হবে। এখান থেকে আপনাকে দেখতে হবে সাবলাইম টেক্সটটা কি পাওয়া যাচ্ছে কিনা, এটা কিন্তু প্রথম অবস্থায় দেখাবে না। সো এখান থেকে আপনাকে যে জিনিসটা করতে হবে, মোর অ্যাপসে যেতে হবে। মোর অ্যাপসে যাওয়ার পরে আপনি হয়তো অনেক সময় নাও পেতে পারেন। মোর অ্যাপসে যাওয়ার পরে হয়তো আপনাকে সাবলাইম টেক্সটটা নাও দেখাতে পারে, যদি দেখে ভালো, না দেখালে লুকস ফর অ্যানাদার অ্যাপ এখানে যাবেন। এখানে যাওয়ার পরে তারপরে আপনি সাবলাইম টেক্সটটা দেখতে পারবেন। এখান থেকে আপনাকে সাবলাইম টেক্সটটা সিলেক্ট করে ওপেন করে দিলে আপনার সাবলাইম টেক্সটের মাধ্যমে এই ফাইলটা ওপেন হবে। সো এটা হচ্ছে আরেকটা প্রসেস। সো এখানে এছাড়া আপনি আরেকটা কাজ করতে পারেন। আপনি যখন এই উইন্ডোজ অপশন থেকে সাবলাইম টেক্সটটা ওপেন করবেন, এখান থেকে আপনি একটা কাজ করবেন, ফাইল অপশনে যাবেন। ফাইল অপশনে যাওয়ার পরে ওপেন ফোল্ডারে যাবেন। ওপেন ফোল্ডারে যাওয়ার পরে আজকের ক্লাস বা আপনার যে প্রজেক্টের ফোল্ডারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আগেরটা রিমুভ করে দিলাম, এটাকে ওপেন করলাম, ম্যাক্সিমাইজ করলাম। করার পরে যে কাজটা ফার্স্ট করতে হবে সেটা হচ্ছে এই যে index.html, এখানে এসে আপনি কোড করে ফেললেন তাহলে কিন্তু কাজ করবে না, কারণ এটা আনটাইটেলড একটা ফাইল আছে। আপনাকে এই যে আপনি index.html ফাইলটা সিলেক্ট করেছেন, ক্রিয়েট করেছেন, সেই ফাইলটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এই যে দেখেন index.html ফাইলটা চলে আসলো। এবার এটাকে আমি ক্লোজ করে দিই। এবার এই ফাইলের ভিতরে আপনাকে কোড লিখতে হবে। এই ইনিশিয়াল প্রসেসটা কি সবাই বুঝতে পেরেছেন? এভরিওয়ান ওকে। সো আমরা এই পর্যন্ত কি করলাম? আমরা এই পর্যন্ত একটা প্রজেক্ট ফোল্ডার ক্রিয়েট করলাম, আমরা কোড এডিটর ডাউনলোড করলাম, ইনস্টল করলাম, আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারটা কোড এডিটরের মাধ্যমে ওপেন করলাম। জাস্ট এইটুকুই কাজ করলাম, আমরা জাস্ট এনভায়রনমেন্ট সেট আপটা করছি। সো এটা করার পরে এবার আমাকে বলেন, আপনারা এখানে লেখা দেখতে পাচ্ছেন index.html। আমি বলেছিলাম HTML মানে কি? HTML মানে হচ্ছে একটা এক্সটেনশন। সো আপনাদের কোশ্চেন থাকতে পারে হোয়াই ইন্ডেক্স, কেন ইন্ডেক্স? এখানেও তো আমি ইচ্ছা করলে এটাও লিখতে পারতাম, তাই না? টেক্সট ফাইল ক্রিয়েট করে এখানে আমি এটা লিখতে পারতাম home.html, অথবা আমি এখানে লিখতে পারতাম contact.html। এখানে আমি লিখতে পারতাম about.html, আরো অনেক কিছু আমি লিখতে পারতাম, তাই না? বা আমি আমার নিজের নাম দিয়েও লিখতে পারতাম tariq.html। তাহলে কি কাজ করতো না? ডেফিনেটলি কাজ করতো। তাহলে কোশ্চেন হচ্ছে হোয়াই ইন্ডেক্স। কেউ কি অ্যান্সারটা দিতে পারবেন? কেন index.html?
জানা থাকলে ইয়েস বলেন, আর না জানলে নো বলেন। রিক্ত রিয়াদ, আচ্ছা জানেন না, কে জানেন? শাহজালাল জানেন, বলেন। মোহাম্মদ শাহজালাল, মাইক্রোফোনটা অন করে বলেন। অনলাইনে ক্লাস নিচ্ছি, একটা কথা মনে রাখবেন, অলওয়েজ রেসপন্স করতে হবে। আমি কোনো একটা কোশ্চেন করলে সবাইকে একসাথে রেসপন্স করতে হবে, ইয়েস নো। অ্যাটলিস্ট আমাকে জাস্ট আমি রেসপন্সের মাধ্যমে বুঝতে পারবো আপনারা ক্লাসে আসছেন নাকি মোবাইলে ব্রাউজিং করতেছেন। আচ্ছা জানেন না কেউ, তাহলে আমি এটার অ্যান্সারটা দিচ্ছি। index.html বা হোয়াই ইন্ডেক্স, এটারও অ্যান্সারটা হচ্ছে, আমি কিন্তু গত ক্লাসে বলেছিলাম আপনারা একটা নোট খাতা রাখবেন এই ক্লাসের জন্য, যেন আমি যে থিওরিটিক্যাল কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করবো এগুলো যেন আপনি নোট ডাউন করে রাখতে পারেন। ইন ফিউচারে যখন কোনো ইন্টারভিউতে কল পাবেন তখন জাস্ট নোট খাতাটা ওপেন করে একটু চেক করে যাবেন, তাহলে আপনি ইন্টারভিউ বোর্ডে কোশ্চেনগুলো অ্যান্সার দিতে পারবেন। সো ইন্ডেক্স কেন? ইন্ডেক্সটা হচ্ছে, মনে করেন আপনার যদি একটা ইউনিভার্সিটির ওয়েবসাইট থাকে, বা আপনার নিজের একটা স্কুল কলেজের ইউনিভার্সিটির বা নিজের একটা বিজনেস ওয়েবসাইট থাকে, প্রথমে কোন পেজটা আসে? প্রথমে কোন পেজটা আসবে বলেন তো? ডেফিনেটলি হোম পেজ। সো ইন্ডেক্সে বা হোম পেজ বা ফ্রন্ট পেজ। সো আপনার কম্পিউটার হচ্ছে একটা বোকার বাক্স, ঠিক আছে? কম্পিউটার হচ্ছে একটা বোকার বাক্স। কম্পিউটারকে আপনি যা বলবেন সে তাই করবে। কম্পিউটার কিন্তু নিজে থেকে বুঝে কোনো কিছু করবে না। আপনি যতই লেখেন home.html, কম্পিউটার কিন্তু বুঝবে না হোমের মাধ্যমে আপনি কী বোঝাচ্ছেন। বাট কম্পিউটারকে যদি তার ভাষায় আপনি বলেন index.html, তাহলে কম্পিউটারের সার্ভারটা বুঝে নেবে। কারণ ইন ফিউচারে তো আপনি ওয়েবসাইটটা একটা সার্ভারে ওপেন করবেন, তাই না? সো ওই সার্ভারটা বুঝে নেবে যে ইন্ডেক্স মানে হচ্ছে আপনি হোম পেজ থেকে বোঝাচ্ছেন। আপনাদের ইউনিভার্সিটি বা স্কুল কলেজে যখন আপনি কোনো একটা বই বা নোট খাতা দেখেন, প্রথম পেজে কি থাকে? সূচিপত্র থাকে, তাই না? এই সূচিপত্রটাকে কি বলা হয়? ইন্ডেক্স বলা হয়। সেই কম্পিউটার ইন্ডেক্সের মাধ্যমে বুঝতে পারছে যে তাকে প্রথমে ইন্ডেক্স ফাইলটাই তাকে প্রথমে রান করতে হবে, দেন ইন্ডেক্সের থ্রুতে সে বাকি ফাইলগুলো রান করবে। সো ইন্ডেক্স মানে হচ্ছে আপনার হোম পেজ। এভরিওয়ান ক্লিয়ার? ওকে, সো ক্লিয়ার হলে ভালো। সো এবার আমি কোড লিখি। সো এখানে ফার্স্টে খুব মনোযোগ দিয়ে দেখবেন। ফার্স্টে আমি শিফট চেপে একটা লেফট অ্যাঙ্গেল দিলাম, ওকে ফাইন। তারপর আমি একটা এক্সক্লেমেটরি সাইন দিলাম। এটা আপনি শিফট চেপে 1-এ ক্লিক করলে এক্সক্লেমেটরি সাইনটা পাবেন। তারপরে আপনি লিখবেন ডক টাইপ ক্যাপিটালে। লেখার পরে আপনি একটা HTML লিখলেন। আপনার যে লেফট অ্যাঙ্গেলটা দিচ্ছেন এবার একটা রাইট অ্যাঙ্গেল দেবেন, দিয়ে আপনি কন্ট্রোল এস দিয়ে সেভ করলেন। সেভ করার পরে এবার আপনি নিচে যাবেন। এখানে আপনি লেফট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল লিখলেন, এটার ভিতরে আপনি লিখলেন HTML। লেখার পরে এটার নিচে চলে যাবেন, লেফট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল, এখানে আপনি লিখলেন HTML। সো এই দুইটা HTML লেখার পরে এই লাস্টের HTML এর আগে আপনি একটা স্ল্যাশ দিলেন। তাহলে এই প্রথম HTML আর লাস্টের HTML এর মধ্যে ডিফারেন্স কি? একটা জাস্ট সিম্পল স্ল্যাশ। এটাকে বলা হয় ওপেনিং ট্যাগ আর এটাকে বলা হয় ক্লোজিং ট্যাগ। ক্লোজিং ট্যাগের আগে জাস্ট একটা সিম্পল স্ল্যাশ হবে। আপনি যখনই কোনো একটা ট্যাগ লিখবেন সাথে সাথে তার ওপেনিং ট্যাগ লেখার সাথে সাথেই তার ক্লোজিং ট্যাগ লিখবেন, এবং তার ভিতরে আপনি বাকি কোডগুলো করবেন। এবং তারপরে আপনি আরেকটা কাজ করবেন, এখানে আপনি একটা হেড ট্যাগ লিখলেন, তার নিচে এসে আপনি লেফট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল লিখলেন, হেড ট্যাগটা ক্লোজ করবেন। যেহেতু আমি বলেছি ক্লোজ ট্যাগের আগে একটা স্ল্যাশ হবে, তো হেড ট্যাগ লিখলাম। তারপরে আমি আবার একটা বডি ট্যাগ লিখব, এগুলোকে বলা হয় সব HTML ট্যাগ। এখানে এসে আমি বডি ট্যাগটা ক্লোজ করব, তার ক্লোজিং ট্যাগের আগে আমাকে একটা স্ল্যাশ দিতে হবে। সো টোটাল এখানে আমি একটা ডক টাইপ HTML ট্যাগ লিখলাম, একটা HTML এর ওপেনিং ট্যাগ লিখলাম, এর ভিতরে আমরা একটা হেড ট্যাগ লিখলাম, আর তারপর আমরা একটা বডি ট্যাগ লিখলাম। হেড ট্যাগের ওপেনিং ট্যাগ, ক্লোজ ট্যাগ, বডি ট্যাগের ওপেনিং, আর HTML এর ক্লোজিং ট্যাগের আগে আমরা এই টোটাল ট্যাগটা লিখলাম। এর তাহলে প্রত্যেকটা ট্যাগের কাজ কি? ডক টাইপ HTML হচ্ছে আপনার এই কম্পিউটারকে বোঝানো আপনি যে HTML ফাইলটা ক্রিয়েট করেছেন। হ্যাঁ বলছি, হ্যাঁ ইন্ডেক্সের মাধ্যমে সার্ভারকে বোঝানো যে এটা আমার হোম পেজ। আমার যখন আরও 4-5টা পেজ থাকবে, বাকি পেজগুলোকে আমরা ওই পেজের নাম অনুসারে লিখবো, অ্যাবাউট, হোম, কন্ট্যাক্ট, পোর্টফোলিও, ব্লগ, তারপরে সার্ভিস, এগুলো লিখবো। তারপর আমি ইন্ডেক্স ফাইলের থ্রুতে বাকি পেজগুলোতে অ্যাক্সেস করব। ক্লিয়ার? জোবায়ের হামজা এবং তীর্থচন্দ্র, ক্লিয়ার নাকি ক্লিয়ার না?
ওকে, সো এবার আমি তাহলে এই যে আমি কোড লিখলাম এগুলোকে প্রত্যেকটাকে বলা হয় HTML ট্যাগ। এই যে ডক টাইপ HTML এটার মানে হচ্ছে আমি যে ফাইলটা ক্রিয়েট করেছি সেই ফাইলটার ডকুমেন্ট টাইপ হচ্ছে HTML, এর মাধ্যমে বোঝানো হচ্ছে এটা একটা HTML এর ডকুমেন্ট টাইপ। আর HTMLটা হচ্ছে আপনার HTML এর যত কোড লিখবেন তার একটা সিনট্যাক্স। এই HTML এর ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের ভিতরে আপনার HTML এর সব কোডগুলো লিখবেন। আর হেড ট্যাগের ভিতরে থাকবে আপনার ফাইলের যত ইন্টার কানেকশনগুলো থাকবে সব থাকবে হেড ট্যাগের ভিতরে। জিনিসটা চিন্তা করেন, হিউম্যান বডির মাথার সাথে কি থাকে? আপনি যখন একটা ফুটবল দেখেন, ফুটবল দেখলে আপনার মাথায় কি বলে যে একে একটা কিক করতে হবে, আপনি সাথে সাথে ওকে একটা কিক করেন। এটা কিসের মাধ্যমে করেন? আপনার একটা স্নায়ুতন্ত্র বা নিউরনের মাধ্যমে করেন। আপনাকে একটা নিউরনের মাধ্যমে আপনাকে একটা সেন্স দিচ্ছে যে ফুটবল দেখলে কিক করতে হবে। এই হেড ট্যাগ হচ্ছে আপনার বডির বিভিন্ন পার্টের সাথে ইন্টার কানেকশনগুলো করা, আপনার বিভিন্ন পেজের সাথে ইন্টার কানেকশন করা, বিভিন্ন এক্সটার্নাল ফাইলের সাথে ইন্টার কানেকশনের কাজগুলি করবে হেড ট্যাগ। সবাইকে ক্লিয়ার হেড ট্যাগের কাজ কি? প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, HTML একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ডোন্ট বি কনফিউজড উইথ মার্কআপ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। HTML হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের একটা বেসিক সিনট্যাক্স থাকে, এই সিনট্যাক্সটা ফলো করে আপনাকে কোডগুলো লিখতে হয়, মানে এটার একটা স্ট্রাকচার থাকে। এই কোডটা লিখতে হলে আমাকে কি কি স্ট্রাকচার ফলো করতে হবে সেই স্ট্রাকচারটাকে বলা হয় একটা সিনট্যাক্স। ইমরান রহমান ক্লিয়ার? ওকে, হেড ট্যাগের কাজটা হচ্ছে আমার বডি বা আমার HTML এর ইন্টার কানেকশনের কাজগুলো করা, এক্সটার্নাল ফাইলগুলোকে লিঙ্ক আপ করা, আমার পুরো HTML এর ফাইলের কোথায় কি থাকবে সব কিছুকে বলে দেওয়া হেড ট্যাগের কাজ। ক্লিয়ার? ওয়ালিউল আজিম, জাস্ট মনে রাখবেন ইন্টার কানেকশনের কাজগুলো করা। ওকে, সো হেড ট্যাগের ভিতরে তাহলে আমি পুরো জিনিসটা কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। অবশ্যই কোনো কোড লিখলে কন্ট্রোল এস দিয়ে সেভ করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল এস একসাথে ক্লিক করবেন, রাইট ক্লিক করবেন, ওপেন ইন ব্রাউজারে যাবেন। তাহলে বর্তমানে আমার এই ফাইলটা ব্ল্যাঙ্ক, ফাঁকা, কিচ্ছু নাই, তাই না? সো আমি যদি এবার এই হেড ট্যাগের ভিতরে এসে লিখি টাইটেল, এটাকে ওপেন করলাম, এটাকে ক্লোজ করলাম, তার আগে আমাকে অবশ্যই ক্লোজিং ট্যাগের আগে একটা স্ল্যাশ দিতে হবে। টাইটেলে আমি লিখলাম ফার্স্ট ক্লাস HTML ইন্ট্রো। দেখেন আমার এখানে ট্যাবে যে লেখাটা আছে টাইটেল, মানে আমার এই ওয়েবসাইটের এই পেজের টাইটেলটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? সবাইকে দেখতে পাচ্ছেন চেঞ্জটা? ওকে, আচ্ছা, এই তো আমি জিনিসটা লিখলাম, তাই না? এবার এই টোটাল জিনিসটা কিন্তু একটু হজবরল হয়ে গেছে। সব এক লাইনের ভিতরে থাকাতে আমি কিন্তু বুঝতে পারছি না কোথায় কোন ট্যাগটা ওপেন হয়েছে, কোথায় ক্লোজ হয়েছে। সো আমি একটা কাজ করতে পারি, যেহেতু HTML ট্যাগটা এখানে ওপেন হয়েছে, এখানে ক্লোজ হয়েছে, ভিতরের ট্যাগগুলোকে আমি সিলেক্ট করে কিবোর্ড থেকে জাস্ট একটা ট্যাব ক্লিক করি। পুরো জিনিসটা সিলেক্ট করে কিবোর্ড থেকে জাস্ট একটা ট্যাব বাটনে ক্লিক করলাম। 1 ট্যাব ইকুয়াল টু 5 স্পেস, 1 ট্যাব ইকুয়াল টু 5 স্পেস। এই ট্যাব বাটনে ক্লিক করার পরে এবার আমি একটা কাজ করব, এই যে হেড ট্যাগ ওপেন হলো, হেড ট্যাগ ক্লোজ হলো, বডি ট্যাগ ওপেন হলো, এবার আমি এই স্টাইল ট্যাগটাকে আবার একটা ট্যাব বাটনে ক্লিক করি। তাহলে আমি এবার বুঝতে পারবো হেড ট্যাগ ওপেন হয়েছে এখানে, ক্লোজ হয়েছে এখানে, আর টাইটেল ট্যাগটা এখানে। আমি ইচ্ছা করলে টাইটেল ট্যাগটাকে এক লাইনেও নিয়ে আসতে পারি, তাহলে আমার এই সিনট্যাক্সটা কি আগের থেকে একটু বেটার হয়েছে, তাই না? এবার তাহলে আমি ইজিলি বুঝতে পারবো কোথায় কোনটাকে ওপেন হয়েছে, কোথায় কোনটা ক্লোজ হয়েছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, সো হেড ট্যাগের কাজ আমরা বলছি বিভিন্ন আমার ওয়েব পেজে ইন্টার কানেকশন, এক্সটার্নাল ফাইলগুলোকে ইন্টার কানেক্ট করার কাজটাই হচ্ছে হেড ট্যাগের কাজ। তাহলে এবার আপনাদের কোশ্চেন থাকতে পারে, তাহলে ভাইয়া বডি ট্যাগের কাজ কি? আপনার ওয়েব পেজে আপনি যা দেখতে চান, সেই কোডগুলি আপনি বডি ট্যাগে লিখবেন। আমার বর্তমানে ওয়েব পেজটা ব্ল্যাঙ্ক, ফাঁকা, কোনো কিছু নাই। এই ওয়েব পেজে আমি যা দেখতে চাই
তাই আমি বডি ট্যাগে লিখবো। সো বডি ট্যাগের ভিতরে এসে আমি যদি একটা কাজ করি, এখানে এসে আমি h1 ট্যাগের ভিতরে লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, লিখে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, চলে আসলো আমার হ্যালো ওয়ার্ল্ড লেখা। ইভেন আমি যদি h1 ট্যাগ না লিখে জাস্ট হ্যালো ওয়ার্ল্ড লিখি, লিখে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, তাহলেও কিন্তু আমার লেখাটা চলে আসবে। তার মানে আমি আমার ওয়েব পেজের ভিতরে যা দেখতে চাই তাই আমি কোন ট্যাগে লিখব, বলেন বলেন? ভেরি গুড, বডি ট্যাগের ভিতরে আমি লিখবো, তাই না? ওকে, সো ফর এভরিথিং ক্লিয়ার। এই জিনিসটা একটু মাথায় রাখেন, দরকার হলে এই সিনট্যাক্সটা একটু আরেকবার মনোযোগ দিয়ে দেখেন। এই সিনট্যাক্সের প্রত্যেকটা লাইন, ইচ অ্যান্ড এভরি লাইন, ইচ অ্যান্ড এভরি ট্যাগ ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? ওকে, সো এটাই হচ্ছে একটা বেসিক HTML সিনট্যাক্স, মনে রাখবেন অলওয়েজ। এবার তাহলে আমি আমার কোড লেখা শুরু করি। ওকে, সো এখানে এসে এবার আমি শুরু করব। আজকে আমরা চেষ্টা করব অলমোস্ট HTML এর 70% কোড ট্যাগ শেখার। সো এখানে এসে আমি একটা ট্যাগ লিখলাম h1, এখানে আমি লিখলাম দিস ইজ হেডিং ট্যাগ, লিখে আমি এখানে এসে রিলোড দেই, তাহলে আমার h1 ট্যাগটা চলে আসলো। HTML এ হেডিং ট্যাগ কয়টা আছে বলতে পারবেন? এনি আইডিয়া? 6, ভেরি গুড। সো আমি এখানে নিচে এসে লিখলাম h2, দিস ইজ অ্যানাদার হেডিং ট্যাগ, h3। আচ্ছা, এটাকে আমি একটু কপি পেস্ট করি, কপি পেস্ট h4, h5, h6, কন্ট্রোল এস সেভ, রিলোড। সো আমার 6টা হেডিং ট্যাগ চলে আসলো, h1, h2, h3, h4, h5, h6। প্রত্যেকটা ট্যাগ, h1 এর ওপেনিং ট্যাগ এখান থেকে শুরু হবে, ক্লোজিং ট্যাগ এখানে শেষ হবে। ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের পার্থক্য হচ্ছে তাদের মাঝখানে একটা ক্লোজিং ট্যাগের আগে একটা স্ল্যাশ থাকবে, আর তার ভিতরে আমি আমার লেখাগুলো লিখবো। যখন আমি কোনো ট্যাগ ওপেন করব সাথে সাথে ক্লোজ করে তার ভিতরে কোড করব। আমি যদি চিন্তা করি আমি h1 লিখলাম, এখানে আমি লেখা লিখলাম, তারপরে আসবো এখানে আমি h2 লিখবো, তারপরে এখানে আমি লেখা লিখবো, তারপরে এখানে এসে আমি h3 লিখবো, তারপরে এখানে আমি লেখা লিখবো, তারপরে সবার শেষে গিয়ে আমি কি করব, একটা একটা করে ক্লোজ করব। তাহলে জীবন শেষ, মাথা নষ্ট, কিছুই হবে না। একটা জিনিস ক্লিয়ারলি মনে রাখবেন, যখনই কোনো HTML ট্যাগ লিখবেন ওপেনিং ট্যাগ সাথে সাথে তাকে ক্লোজ করে তার ভিতরে কোড অথবা আপনার কন্টেন্ট দিবেন। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ওকে, আমি একটু বলি তাহলে। এই যে HTML এর আমরা 6টা ট্যাগ লিখলাম, এই 6টা ট্যাগের মধ্যে ডিফারেন্সটা কি বলতে পারবেন? এই 6টা ট্যাগের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে প্রত্যেকটা ট্যাগের ফন্ট সাইজ। মানে তাদের দেখেন h1 এর ফন্ট সাইজ সবচেয়ে বড়, h6 এর ফন্ট সাইজ সবচেয়ে ছোট। h1 থেকে আপনি যত নিচে যাবেন h2, h3, h4, h5, h6 আস্তে আস্তে তাদের ফন্ট সাইজটা কমতে থাকবে। ক্লিয়ার? এটাই হচ্ছে তাদের মধ্যে ডিফারেন্স, h1 থেকে h6 এর ভিতরে ডিফারেন্স। নরিন দিনা, কোশ্চেনের অ্যান্সারটা পেয়েছেন? ফন্ট সাইজ কেন ছোট? ওকে, সো আমরা লিখলাম h1, h2, h3। সো আমি যখন কোড করব একটা জিনিস মনে রাখবেন, আপনাদের এই কোর্সের ইন্টেনশন বা আপনাদের এই কোর্সে করানোর ওয়ান অফ দ্য মানে আমার যে টার্গেট সেটা শুধুমাত্র আপনাকে ফ্রিল্যান্সার বানানো না, সেখানে আমার টার্গেট হচ্ছে আপনি ফ্রিল্যান্সার তো হবেন, ডেফিনেটলি ফ্রিল্যান্সিং করবেন, এর পাশাপাশি আপনি যেন এই কোর্সের মাধ্যমে আপনার একটা ক্যারিয়ার, ওয়েব সেক্টর আপনার একটা ক্যারিয়ার শুরু হয় এবং আপনি যেন জব সেক্টরে কাজ করতে পারেন, সেই জিনিসগুলো আমার মাথায় থাকবে। এর পাশাপাশি আমার মাথায় থাকবে আপনি যেন তো না একজন ডিজাইনার না হন, আপনার যেন ডিজাইনার একটা স্ট্যান্ডার্ড রুলস ফলো করে আপনি যেন ডিজাইনার হন। ইন ফিউচারে 6 মাস 1 বছর পরে আপনার যদি মনে হয় আপনি থিম ফরেস্টে লেখালেখি করবেন, অথর হিসেবে কাজ করবেন, সেই জিনিসগুলো আপনার মাথায় দিয়ে দেওয়াই হচ্ছে আমার কাজ।
ঠিক আছে, আমি আজকে কোনো স্টাইল নিয়ে কথা বলবো না, আজকে আমরা শুধুমাত্র HTML নিয়ে আলোচনা করব। জাকারিয়া সাকিব অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য পাগল হয়ে গেছেন কেন? ক্লাস মনোযোগ দিয়ে করেন, অ্যাটেন্ডেন্স নিব। ওকে, অ্যাটেন্ডেন্সটা আমি ক্লাসের যে কোনো সময় নিতে পারি, শুরুতে নিতে পারি, মাঝখানে। সো আপনি মিস করলে এটা আপনার দায় দায়িত্ব, আপনাকে পুরা টাইম। থিম ফরেস্ট হচ্ছে একটা মার্কেট প্লেস যেখানে আপনি আপনার HTML এর টেমপ্লেট সেল করতে পারবেন। এটাকে প্যাসিভ ইনকাম বলে। ফ্রিল্যান্সিং যেমন হচ্ছে অ্যাক্টিভ ইনকাম, থিম ফরেস্ট হচ্ছে প্যাসিভ ইনকাম। একটা HTML টেমপ্লেট একবার থিম ফরেস্টে অ্যাপ্রুভ হয়ে গেলে এটা যতবার সেল হবে আপনি ততবার আর্নিং করতে পারবেন। ওকে, সো এখানে একটা জিনিস মনে রাখবেন, আপনি একটা জিনিস মনে করবেন, এখানে আপনি এই যে HTML এর ট্যাগ লিখছেন না, এটার আগে এখানে এসে আপনাকে অবশ্যই একটা জিনিস করতে হবে। আপনি যে কোডগুলো লিখছেন, একজন নন টেকনিক্যাল পার্সন যখন আপনার টেমপ্লেটটা পারচেস করবে, সেও যেন বুঝে আপনি কোথায় কোন কোড লিখছেন। এই জিনিসটা তাকে বোঝানোর জন্য আপনাকে অবশ্যই প্রত্যেকটা কোডের আগে বলে দিতে হবে আপনি এখানে কি করেছেন। এটা করবেন আপনি একটা কমেন্টিংয়ের মাধ্যমে, কারণ আপনি আজকে হয়তো 20 লাইন, 30 লাইন, 50 লাইন, 100 লাইন, 200 লাইন কোড লিখছেন। যখন আপনি ইন ফিউচারে বড় বড় প্রজেক্ট করবেন, 5 পেজ 7 পেজ, আপনার কোড থাকবে 2000, 3000, 4000। সো একজন নন টেকনিক্যাল পার্সন আসলে কিন্তু বুঝবেন এই 2000 কোড কেন লিখেছেন। সো প্রত্যেকটা কোডের আগে আপনাকে অবশ্যই বলে দিতে হবে এই কোডের পারপোজটা কি। সো এই পারপোজটা আপনাকে কমেন্টিংয়ের মাধ্যমে করতে হবে। কমেন্টিংয়ের মাধ্যমে করবেন হচ্ছে এই যে লেফট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল লিখলেন, তারপরে একটা এক্সক্লেমেটরি সাইন, এই এক্সক্লেমেটরি সাইনটাকে বলা হয় নট, তারপর হচ্ছে 4টা ড্যাশ দেওয়ার পরে 2টা ড্যাশের মাঝখানে এসে লিখবেন আপনার কমেন্টিংটা, দিস ইজ HTML হেডিং ট্যাগ। কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। এবার এখানে চলে আসি, রিলোড দিই। এই যে আমি কমেন্টিংটা করেছি, কমেন্টিংটা কিন্তু আমার ওয়েব পেজে দেখা যাচ্ছে না, কারণ আমি কমেন্টিং যেটা করব সেই জিনিসটা আমার ওয়েব পেজে আসবে না, থিম ফার্স্ট দেখানো হবে না, বাট থিম ফার্স্ট নিয়ে আলোচনা করা হবে। ওকে, কারণ থিম ফার্স্ট একটা কোর্সের দাম হচ্ছে 36 থেকে 50K। থিম ফার্স্ট হচ্ছে বাইরের জিনিস, অনেক ডিপ লেভেলের নলেজ লাগবে আপনার তখন। ওকে, সো এখানে তারপর আমি চেষ্টা করবো থিম ফার্স্ট স্ট্যান্ডার্ডে আপনাদেরকে একটু আইডিয়া দেওয়ার, ঠিক আছে, একটু আইডিয়া জেনারেট করার। ওকে, সো এখানে আমি রিলোড দিলাম। রিলোড দেওয়ার পরে দেখেন আমি কমেন্টিং করার পরে এই যে কমেন্টিংটা করেছি সেই কমেন্টিংটা কেন করলাম, তাই না? কমেন্টিংটা করার মানে হচ্ছে একজন নন টেকনিক্যাল পার্সন যখন আমার এই কোডটা দেখবে সেও যেন বুঝে এই যে আমি এই যে 6টা লাইন লিখেছি কেন লিখেছি। এই 6টা লাইনের মানে হচ্ছে এটা হচ্ছে HTML একটা হেডিং টাইপ, এই কারণে আমি এই 6টা লাইন লিখেছি। এই কমেন্টিংটা যদি আমি আমার ওয়েব পেজে যাই তাহলে কিন্তু দেখা যাচ্ছে না, তাই না? তার মানে এই কমেন্টিংটা শুধুমাত্র কোডে গেলেই আমার দেখা যাবে। কিন্তু আপনি যদি রাইট ক্লিক করে ভিউ পেজ সোর্সে যান, আপনার ব্রাউজার থেকে রাইট ক্লিক করবেন, মাউসের মাধ্যমে রাইট ক্লিক করলে ভিউ পেজ সোর্সে যদি যান, অথবা আপনি আচ্ছা না এটা না, রাইট ক্লিক করে ভিউ পেজে যান, অথবা আপনি Ctrl+U-তে যদি ক্লিক করেন, এই যে Ctrl+U-তে যদি ক্লিক করেন অথবা রাইট ক্লিক করে যদি ভিউ পেজে যান, এখানে আসলে আপনি আপনার টোটাল HTML এর কোডটা দেখতে পারবেন, তাই না? এই যে HTML এর যা যা কোড আপনি কোড এডিটরে লিখছেন সব দেখতে পারবেন। এই যে এখানে আপনি দিস ইজ হেডিং ট্যাগ কমেন্ট করছেন, এটাও দেখবেন। মনে করেন আপনি ভিউ পেজ সোর্সে শুধুমাত্র কি দেখতে পারবেন? ফ্রন্ট এন্ড ক্লায়েন্ট সাইডের কোডগুলো দেখতে পারবেন। ক্লায়েন্ট সাইড মানে হচ্ছে ফ্রন্ট এন্ডের কোডগুলো দেখতে পারবেন। আপনি কিন্তু সার্ভার সাইডের কোড দেখতে পারবেন না, যেটা হচ্ছে ব্যাক এন্ডে। আপনি ডেভেলপমেন্টের কোনো কোড ভিউ পেজ সোর্সে গিয়ে দেখতে পারবেন না, শুধুমাত্র ক্লায়েন্ট সাইডের ভিউ যে ফ্রন্ট এন্ডের কোডগুলি আপনি ভিউ পেজ সোর্সে গিয়ে দেখতে পারবেন। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? জোবায়ের হামজা, হুমায়ুন কবির, ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ওকে, সো এটা হচ্ছে আপনার তাহলে HTML ট্যাগ আমি লিখলাম। সো এর মাধ্যমে আমি মোটামুটি দেখে নিলাম আমার ফ্রন্ট সাইড বা ক্লায়েন্ট সাইডের কোডগুলো আমি কিভাবে ভিউ পেজ সোর্সের মাধ্যমে গিয়ে দেখতে পাই, তাই না? ওকে, ভেরি গুড। সো এবার আমি আরেকটা কাজ করি, এখানে আমি এবার একটা নতুন কমেন্টিং করি। এটার নাম দিলাম 4টা ড্যাশ, এখানে এসে মাঝখানে আমি লিখবো দিস ইজ প্যারাগ্রাফ ট্যাগ। সো HTML এর প্যারাগ্রাফ ট্যাগটা কিভাবে লেখে?
HTML এর প্যারাগ্রাফ ট্যাগটা লেখে পি ট্যাগের মাধ্যমে। পি ট্যাগ লিখলাম, এখানে আমি লরেম ইপসাম লিখলাম। লরেম ইপসামের এই লেখাটা আপনি কোথায় পাবেন, আমি যদি একটু ঠিক করে দিই আপনাদের। ওকে, জাস্ট এই লাইনটা আমি কেটে দিই আবার। হ্যাঁ, পি ট্যাগে যা আছে এটা রাখার দরকার নেই। এখানে চলে আসবেন। আমি যখন কোড করব, প্রফেশনালি কাজ করব, বা আমি যখন প্র্যাকটিস পারপোজ, আমি অবশ্যই যেহেতু আমার ওয়েবসাইটগুলো ইন ফিউচার আমি সার্ভারে আপলোড করবো, এমন কিছু কন্টেন্ট আমি রাখবো না যেগুলো কপিরাইট আছে। সো এই ওয়েবসাইটটা হচ্ছে দামি কন্টেন্ট নেওয়ার একটা ওয়েবসাইট। এখানে লেখাগুলো কোনো মিনিংস নাই, বাট এই লেখাগুলো আপনি দামি কন্টেন্ট হিসেবে ইউজ করতে পারবেন। এই কন্টেন্টটা কপি করবেন, কপি করে জাস্ট এখানে বসাই দেন, দ্যাটস ইট, আর কিছুই না। এখানে এসে রিলোড দেন, চলে আসলো আপনার লরেম ইপসামের কন্টেন্ট। হুমায়ুন কবির, আমি বলেছি 4টা ড্যাশ, মাঝখানে 2টা ড্যাশে মাঝখানে লিখবেন। দিস ইজ দ্য রুলস। 2-এর বেশি কেন দিবেন? আমি তো বলি নাই 2-এর বেশি দিতে। 4টা ড্যাশের মাঝখানে কমেন্টটা করবেন। ক্লিয়ার? ওকে, হ্যাঁ, অসুবিধা ডেফিনেটলি হবে দেখি তো আমি এটা বলেছি। রুলসটা তো বলা যে 4টা ড্যাশ, তাহলে তো আমি বলতাম ইচ্ছা মতো ড্যাশ দেন, মাঝখানে লেখেন। বলে দেওয়া কেন 2টা ড্যাশের মাঝখানে এসে লেখা? নিশ্চয়ই এটাই রুলস দেখে বলা। ওকে, সো আমি এখানে কন্টেন্ট লিখলাম, কপি করলাম। সো আমার কপি করা পি ট্যাগের কন্টেন্টটা চলে আসলো। সো পি ট্যাগ হচ্ছে HTML এর একটা প্যারাগ্রাফ ট্যাগ। সো এই ট্যাগটা এবার এটার ভিতরে আমি কিছু কন্টেন্ট লিখি। এই প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে এই লরেম ইপসাম ট্যাগটাকে আমি একটু বোল্ড করতে চাচ্ছি। সো বোল্ড করতে চাইলে আমাকে এখানে একটা ট্যাগ লিখতে হবে, যেটা নাম হচ্ছে বি ট্যাগ। এবার এটাকে আমি ক্লোজ করি স্ল্যাশ দিয়ে। সো এই লরেম ইপসাম লেখাটা এবার দেখবেন বোল্ড হয়ে গেছে। রিলোড দেই, বোল্ড হয়েছে। লরেম ইপসাম লিখে একটা ট্যাব দিবেন, চলে আসবেন। আর অথবা এখান থেকে কপি পেস্ট করবেন। শুরুর দিকে কপি পেস্ট করে কাজ করেন, শর্টকাট কম করবেন। সাবলিমের কিছু শর্টকাট আছে, শর্টকাট এই যে M8 শর্টকাট, এই যে প্যাকেজ কন্ট্রোল, চিট শেট, এগুলো একটু আস্তে আস্তে, এখনই না। হ্যাঁ, শর্টকাট এগুলো পরে দেখবেন, এখনই দেখার দরকার নেই। আমি যখন বলবো তখন। এই যে এখান থেকে কিভাবে M8 করা যায়, এগুলো এখন না, আগে কোড করে করে শিখেন, প্রত্যেকটা কোড লেখে লেখে শিখেন। এখানে প্যাকেজ কন্ট্রোল থেকে করা যায়, যেখান থেকে করা যায়, ঠিক আছে? এগুলো এখন দরকার নেই, আদারওয়াইজ ভালো ডিজাইনার হতে পারবেন না। আপনি ওপেন করার দরকার নাই তো সাবলাইম টেক্সট, আপনি ক্লাসটা মনোযোগ দিয়ে করেন আগে, আমি তো করতে দিব। আমি ক্লাস যখন করব তখন সব কিছু বাদ, ক্লাস মনোযোগ দিয়ে করবেন। আমি যখন প্র্যাকটিস করতে দেবো তখন প্র্যাকটিস করবেন। ক্লিয়ার? কোনো কিছু যদি আপনি ভুলে যান, যেহেতু ক্লাস ভিডিও আছে, সো পরবর্তীতে ক্লাস ভিডিও দেখে প্র্যাকটিস করতে পারবেন। ক্লাস ভিডিওতে দ্যাটস ওয়াই দেওয়া, ক্লাসটা মনোযোগ দিয়ে করা, যেন আপনি ক্লিয়ার মাইন্ডে ক্লাসটা করতে পারেন, যে কোনো কোশ্চেন করতে পারেন, অ্যান্সার পেতে পারেন। দেন আপনি যখন প্র্যাকটিস করতে যাবেন তখন ক্লাস ভিডিওটা দেখবেন। ক্লিয়ার? সো ক্লাস ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করতে গেলে আপনি মাঝখানে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। ওকে, সো এটা লিখলাম। এবার আমি চাচ্ছি কোন একটা লেখা, এর সাপোজ এই ডামি লেখাটা একটু উপরে দিতে। সো এখানে আমি কোন ট্যাগটা ইউজ করব? সাব। এটাকে এবার আমি ক্লোজ করে দেই। এটা হচ্ছে আমার এই সাবটা কোথায় যাবে? একটু উপরে চলে যাবে। রিলোড, দেখেন একটু উপরে চলে আসছে। ইন্ডাস্ট্রি লেখাটা একটু নিচে দিতে চাচ্ছি। সো এটা আপ মানে উপরে আর ডাউন মানে নিচে, তাই না? সো এখানে আমি দেব এই যে দেখেন নিচে চলে আসছে ভ্যালুতে। ওকে, আচ্ছা, এবার আমি আপ করলাম, ডাউন। এই লরেম ইপসাম লেখাটাকে এবার আমি চাচ্ছি ইটালিক ফন্ট দিতে। সো ইটালিক ফন্ট দেওয়ার জন্য আপনারা আই ট্যাগটা ইউজ করতে পারেন, আই, অথবা এই আই ট্যাগটা ইউজ করলাম আমি, দেখি এই লেখাটা ইটালিক হয় কিনা।
ইয়েস ইটালিক হয়ে গেছে। অথবা আই ট্যাগের পাশাপাশি আপনারা এখানে ইএম ট্যাগটাও ইউজ করতে পারেন, দুইটাই সেম কাজ করবে। ইএমটা হচ্ছে আর কি HTML5 এর ক্ষেত্রে কাজে লাগে। এই যে দুইটাই সেম কাজ করতেছে, আই অথবা ইএম। সো আমরা তাহলে বোল্ড দেখলাম, আপ দেখলাম, ডাউন দেখলাম, ইটালিক দেখলাম। এবার আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা একটা এই পাশে একটা ব্রেক দিয়ে দিলাম। ব্রেক হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ, এখানে আপনার ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ দিতে হয় না, এটাকে একটা সিঙ্গেল ট্যাগ বলা হয়। দেখেন পরের লাইনটা কিন্তু ব্রেক হয়ে গেছে, মানে পরের লাইন থেকে শুরু হয়েছে। ওকে, সো এইখানে আমরা একটা ব্রেক ট্যাগ ইউজ করলাম। এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার এভরিওয়ান? ওকে, এরপরে আমরা মনে করেন এই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন। এই ওয়েবসাইটের মনে করেন যত ট্যাগ ইউজ করা হয়েছে এই ওয়েবসাইটে, অলমোস্ট 70% ট্যাগে আমরা আজকে দেখে ফেলবো এই ওয়েবসাইটের। অথবা এই ওয়েবসাইট, এখানে যা যা ট্যাগ HTML ট্যাগ যেগুলো ইউজ করা হয়েছে তার অলমোস্ট আমরা ট্রাই করব 70% ট্যাগ আজকে শিখে ফেলার। ওকে, না ব্রেক ট্যাগে ক্লোজ করতে হবে না। ব্রেক ট্যাগটা আপনি যদি এভাবেও রাখেন তাহলে আপনি যদি জাস্ট এভাবে ব্রেক ট্যাগ রাখেন তাহলেও কাজ করবে। এটা ব্রেক ট্যাগটা সিঙ্গেল ট্যাগ হিসেবে কাজ করে, এখানে আপনাকে ক্লোজ করতে হবে না, এটা সিঙ্গেল ট্যাগ, বুঝতে পারছেন? অথবা আপনি যদি এভাবে রাখেন, এভাবেও রাখেন, জাস্ট স্ল্যাশ দিয়েও রাখেন, তাহলে সে কাজ করতেছে। ঠিক আছে, সো এটা আপনি দুইভাবে রাখতে পারেন, আমি সিঙ্গেল হিসেবে রাখলাম। এটা হচ্ছে HTML একটা সিঙ্গেল ট্যাগ। ক্লিয়ার ইমরান রহমান? ইয়া নিউ লাইন। যদিও আমরা যখন ডিজাইনে যাব তখন এই ব্রেক ট্যাগের আমাদের দরকার হবে না, আমরা তো আজকে HTML এ আছে, দ্যাটস আমরা অনেক কিছুই শিখবো যেগুলো হচ্ছে ইন ফিউচারে অনেক ক্ষেত্রেই আমাদের প্রয়োজনটা তেমন একটা হবে না। তারপরে আমরা আজকে HTML এর ফুল বেসিকটা শিখে নেব। ওকে, সো এবার আমরা একটা কাজ করি। এই যে আমরা এই ওয়েবসাইটে একটা জিনিস দেখতে পাচ্ছেন আপনারা, এই ওয়েবসাইটের এই যে নিচে একটা জিনিস দেখেন, এরকম লিস্ট আইটেমের মতো আছে, অথবা এই ওয়েবসাইটে এই যে যেমন এরকম লিস্ট আইটেমের মতো আছে, আমরা এরকম দেখতে পাচ্ছি, এই যে লিস্ট আইটেমের মতো আছে। এই জিনিসগুলো কিভাবে করে, তাই না? এটার জন্য আমাকে যে জিনিসটা করতে হবে, আনঅর্ডার লিস্ট। ইউএল মানে হচ্ছে আনঅর্ডার লিস্ট। একটা ট্যাগ আমি ওপেন করলাম, তার ভিতরে আমি এলআই নামে একটা লিস্ট আইটেম ট্যাগ ক্রিয়েট করলাম। এর ভিতরে আমি লিখলাম 1, তার ভিতরে লিখলাম আমি 2, তার ভিতরে আমি লিখলাম 3, 1 2 3। রিলোড, দেখেন আমার লিস্ট আইটেমটা চলে আসছে 1 2 3। ওকে, সো আমি ফার্স্টে কি করলাম, ফার্স্টে আমি একটা আনঅর্ডার লিস্ট ক্রিয়েট করলাম, তার ভিতরে একটা লিস্ট আইটেম ট্যাগ নিলাম, তার ভিতরে আমি আমার কন্টেন্টগুলো বসালাম। সো এই কন্টেন্টগুলো এখন বর্তমানে আনঅর্ডারলি আছে, কারণ এখানে আশেপাশে কিন্তু ক্রমিক সংখ্যা নেই, 1 2 3 I2 I2 3 ABCD, এরকম কোনো ক্রমিক সংখ্যা নাই, এটা আনঅর্ডারলি আছে। এর সামনে একটা বুলেট পয়েন্ট আছে, তাই না? বুঝতে পেরেছেন কি? এই বুলেট পয়েন্টটা যদি আপনি রিমুভ করতে চান তাহলে কি করবেন, এই আনঅর্ডার লিস্টের এখানে এসে জাস্ট টাইপ বলেন, আপনি বুলেটের জায়গা চাচ্ছেন সার্কেল। দেখেন বুলেটটা এখন হয়ে গেছে সার্কেল। লেখাগুলোকে দেখতে পাচ্ছেন? সবাইকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন? ওকে মাহাদি হাসান, আই থিঙ্ক এটা আপনার ইন থেকে প্রবলেম। বাকির একটু রেসপন্স করে জানাবেন সবাইকে আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন কিনা, প্লিজ রেসপন্স। ওকে, দেন ইটস ইউর দ্য প্রবলেম ইজ ফ্রম ইউর এন্ড। ওকে, সো তাহলে আমি এই যে আমি আনঅর্ডারলি একটা টাইপ, এই যে আমি টাইপ সার্কেল দিলাম, এই টাইপ যে একটা HTML ট্যাগের ভিতরে যে আমি আরেকটা জিনিস লিখলাম, ভিতরে যে আরেকটা এলিমেন্টস আমি লিখলাম, এই এলিমেন্টসটাকে বলা হয় অ্যাট্রিবিউট।
এই যে আমি এটার ভিতরে যে টাইপ ইকুয়াল টু সার্কেল লিখলাম, HTML ট্যাগের ভিতরে যদি কোনো একটা নতুন এলিমেন্টস লিখি, সেই এলিমেন্টসটাকে বলা হয় অ্যাট্রিবিউট। মনে থাকবে হোয়াট ইজ অ্যাট্রিবিউট? মাহফুজ, আস্তে আস্তে কোডগুলো দেখতে দেখতে আপনার মাথায় চলে আসবে, আর আমি রিসোর্স দিব, নো প্রবলেম। ওকে, সো মাথায় কিন্তু রাখবেন, জোবাইর হামজা আপনার ইন্টারনেট চেক করবেন, মাথায় রাখবেন আমি যে পয়েন্টগুলো বলি, এই যে আমি বলি ট্যাগ, এলিমেন্ট, অ্যাট্রিবিউট, এই জিনিসগুলোর পয়েন্ট নোট খাতে লিখে রাখবেন। দরকার হলে রাতে আবার গুগলকে এগুলো একটু সার্চ করবেন, ঠিক আছে? অথবা ক্লাস ভিডিও দেখে আরেকবার রিক্যাপ করে নেবেন। ওকে, সো এই জিনিসগুলো হয়তো আপনার প্র্যাকটিক্যাল লাইফে রাখবে না, বাট আপনার ইন ফিউচারে কাজ করতে, ইন ফিউচারে ইন্টারভিউতে হয়তো এই কোশ্চেনগুলো করতে পারে। হোয়াট ইজ ট্যাগ, হোয়াট ইজ ট্যাগ কিট, HTML যে আমরা H1, H2, H3 বা HTML যে এলিমেন্টগুলো আমরা লিখি সেগুলোকে আমাদেরকে ট্যাগ বলে। HTML ট্যাগ দুই প্রকার, একটা হচ্ছে HTML যেগুলো আমি এখন বলতেছি, এগুলোকে HTML4 বা HTML ট্যাগ বলে, আর আমরা ইন ফিউচারে HTML5 এর ট্যাগ দেখবো। সো এই HTML এর ট্যাগ দুই প্রকার, HTML4 অথবা HTML5। আর ট্যাগের ভিতরে যে এলিমেন্টসগুলো থাকে সেগুলোকে, যেমন টাইপ, এগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট। যদি একটা এক্সাম্পল বলে তখন বলবেন টাইপ একটা অ্যাট্রিবিউট। ওকে, সো আমি এবার এই টাইপটাকে আরও চেঞ্জ করতে পারি, স্কোয়ার রিলোড, এই যে স্কোয়ার হয়ে গেছে। সো আমার বুলেট থেকে আমি এটার অ্যাট্রিবিউটটা চেঞ্জ করে, টাইপটা চেঞ্জ করে, একবার দিয়েছে সার্কেল, একবার দিয়েছে স্কোয়ার। সো আমরা আনঅর্ডার লিস্টটা দেখতে পেলাম। এবার আমরা ঠিক এটার নিচে এসে এবার আরেকটা ওয়েল ট্যাগ দিব, এখানে আমরা অর্ডারলি লিস্ট করবো। সেম আবার লিস্ট আইটেম করলাম, এখানে আমি দিলাম 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 এখানে আমি মনে করেন 3 জনের নাম দেই। কে কে আছেন? এখানে মিম আছেন, রহমান আছেন, রাকিব আছেন। ওকে, মিম, রহমান, রাকিব। লিস্ট আইটেম রিলোড দিলাম, দেখেন আমার এখানে অর্ডারলি চলে আসছে। এবার কিন্তু আমার ক্রমিক সংখ্যা সামনে দেখাচ্ছে 1 2 3, বুঝতে পেরেছেন? সো এটাকে বলা হয় লিস্ট আইটেম। আচ্ছা, লিস্ট আইটেমের এবার এখানে এসে আপনি টাইপ চেঞ্জ করবেন। আপনি চাচ্ছেন এভাবে চাচ্ছেন, এটা টাইপটা 1 2 না 3 এ আপনি চাচ্ছেন ABCD আকারে। দেখেন ABCD চলে আসলো, ঠিক আছে? তাহলে আপনি ABCD আকারে, অথবা আপনি চাচ্ছেন এটার টাইপটা আরেকটা দেওয়া যায় রোমান সংখ্যায় 1 2 3, এভাবে আপনি দিতে পারেন। ক্লিয়ার? সো লিস্ট আইটেম এবং অর্ডার লিস্ট দুটাই ক্লিয়ার। আচ্ছা, আপনারা 40 স্টুডেন্ট, কেউ কি 2বার জয়েন করছেন? আচ্ছা, মোহাম্মদ শাহজালাল 2টা ডিভাইস থেকে জয়েন করছেন, ফেরদৌস 2টা ডিভাইস থেকে জয়েন করছেন, দ্যাটস রাইট। কারণ আপনার স্টুডেন্ট যতটুকু আমি জানি 36। ওকে, সো আমরা তাহলে লিস্ট আইটেম এবং অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট এবং অর্ডার লিস্ট দুইটা আমরা ক্লিয়ার। এভরিওয়ান ক্লিয়ার? ওকে, এবার আমরা আরেকটা কাজ করি। আমরা এবার যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখানে একটা ইমেজ ট্যাগ ইউজ করব, ইমেজ ট্যাগ। সো ইমেজ ট্যাগের এখানে দেখেন লেখা আসতেছে SRC মানে হচ্ছে সোর্স। এই ইমেজটা সোর্স ফাইল আমাকে দেখাই দিতে হবে। চলেন আমরা একটা ইমেজ নিয়ে আসি। সো আমরা একটা ছবি নিয়ে আসলাম, এটাই নেই, এটাকে সেভ করলাম, সেভ করে এখানে আমরা রাখলাম। আপাতত জাস্ট আমরা ফ্লাওয়ারের নামে রাখলাম, flower.jpg। হ্যাঁ, সো আমরা আমার প্রজেক্ট ফোল্ডারে যাই। প্রজেক্ট ফোল্ডারে আমার ফাইলটার নাম হচ্ছে flower.jpg। তাহলে আমাকে দেখেন, আপনি যদি এবার এই ফ্লাওয়ারটা সেভ করেন মনে করেন প্রজেক্ট ফোল্ডারের বাইরে, তাহলে কিন্তু কাজ করবে না। আপনাকে অবশ্যই পার্টটা ঠিক করে দিতে হবে। তো আমার এটা অবশ্যই আমার প্রজেক্ট ফোল্ডারের ভিতরে সেভ করতে হবে, এবং সেভ করে আমাকে অবশ্যই
এই নামটা সহ এক্সটেনশন সহ আমাকে নামটা, এবং এখানে কোনো প্রকার মিস্টেক করা যাবে না। কপি করলাম, দিলাম। আমার ফ্লাওয়ার চলে আসলো। ক্লিয়ার? বুঝতে কি পেরেছি কিভাবে একটা ছবি অ্যাড করব, ইমেজ অ্যাড করব? আবারও বলি, যে মিস্টেকটা করবেন আপনারা, আমি নর্মালি বলি আপনারা কোন মিস্টেকটা করবেন, ইমেজটা ঠিকই নেবেন, সেভ করবেন কোথায় জানেন? ওই যে ডকুমেন্টস, ডাউনলোড, পিকচার, এখানে গিয়ে সেভ করবেন। তারপরে কি করবেন, এখানে এসে ঠিকের নাম অনুযায়ী দিবেন, কিন্তু দেখবেন কাজ করতেছে না, কারণ আপনার ফ্লাওয়ার যে ইমেজটা সেভ করছেন এটা আপনি আপনার প্রজেক্ট ফোল্ডারের ভিতরে করেন নাই, করছেন অন্য ফোল্ডারের ভিতরে। সো এই মিস্টেকটা করবেন, মিস্টেকটা করার পর আবার সলভ করবেন, ঠিক আছে? মিস্টেকটা অবশ্যই করবেন, তারপর সলভটা করবেন ডেফিনেটলি। ভেরি গুড কোশ্চেন মৃদুল সাহা। ইমেজ হচ্ছে HTML এর এমন একটা ট্যাগ, যদি ইন্টারভিউতে বলে এমন একটা ট্যাগ বলো যেটা সিঙ্গেল ট্যাগ, তাহলে আপনি বলে দিতে পারেন ইমেজ একটা HTML এর সিঙ্গেল ট্যাগ। ক্লিয়ার? ওকে, এবার এখানে এসে আপনি একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে পারেন, অল্টার অ্যাট্রিবিউট অ্যাড করতে পারেন। এখানে আপনি লিখে দিতে পারেন ফ্লাওয়ার ইমেজ। এবার এটা অ্যাড করে আমি এখানে এসে রিলোড দিলাম। রিলোড দেওয়ার পরে এখন দেখেন এই যে আমি ফ্লাওয়ার ইমেজ লেখাটা লিখলাম, এটা কি আসলে কোথাও দেখাচ্ছে না। তাহলে শুধু শুধু কোড লেখার মানে কি? তাহলে এই অল্টার ট্যাগের কাজ কি কেউ বলতে পারবেন? কঠিন তো লাগবেই ডেফিনেটলি। কোডিং কি এত ইজি নাকি? কোডিং তো অবশ্যই কঠিন লাগবে, বাট কোডিংটাকে ইজি করার চেষ্টা করতেছি, সবই তো মাত্র শুরু। ফারিয়া মাজিদ, ভেরি গুড, এক্স্যাক্টলি, ডিসপ্লে না হয় তাহলে ওই ইনফরমেশনটা শো করবে। ডেফিনেটলি, ভেরি গুড। কে বলছেন? নামটা বলবেন যখন মাইক্রোফোন অন করবেন। ওকে, দুজন। সো ফারিয়া এবং দিলরুবা, ভেরি গুড, দুজনে রাইট অ্যান্সার দিয়েছেন। ওনারা বলেছেন যখন আমার একটা ওয়েবসাইটে ইমেজ লোড না হবে তখন সেখানে যেন আমার ভিজিটর, যারা আমার ওয়েবসাইটে ভিজিট করবে, তাদেরকে যেন বোঝানো যে এখানে ফ্লাওয়ার নামে একটা ইমেজ ছিল। নর্মালি যদি আমি আর একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই, আপনারা অনেক ই কমার্স ওয়েবসাইটে অনেক সময় যান, তাই না? ই কমার্স ওয়েবসাইটে কিন্তু প্রচুর ইমেজ থাকে, একটা ওয়েবসাইটের হোম পেজে 100, 150, 200 ইমেজ থাকে। সো অনেক সময় আপনার ইন্টারনেট কানেকশনটা যদি একটু উইক থাকে, ইন ফিউচার বা আমি যদি প্রিভিয়াসলি বলি, যখন আপনাদের ইন্টারনেট কানেকশনের লোডিং টাইম ছিল 256, 512 কিলোবাইট টাইপের, তখন কিন্তু ইমেজগুলো লোড হয়তো অনেক দেরি করতো, তাই না? এখন হয়তো আপনাদের ইন্টারনেট স্পিড 5 মেগাবাইট, 10 মেগাবাইট, যেমন আমারটা 10 MB। সো এরকম যাদের আছে তাদের হয়তো খুব দ্রুত লোড নিয়ে নিচ্ছে। সো প্রিভিয়াসলি যখন এই ইমেজগুলো লোড হতে দেরি করতো তখন এখানে ইমেজগুলো কারাপ্টেড হয়ে যেত, প্রপারলি লোড না হতে পারলে তখন বুঝাইতো যে অল্টার ট্যাগের মাধ্যমে এখানে একটা ইমেজ আসে। বা আপনি যদি কোনো কারণে এই যে এখানে পার্টটা যদি ভুল করেন, এখানে যদি মনে করেন জেপিজির জায়গায় আপনি লিখলেন জেপেগ, রিলোড দিলেন, ইমেজটা বোঝাচ্ছে না, বাট এখানে বোঝাচ্ছে আমাকে যে এখানে ফ্লাওয়ার নামে একটা ইমেজ ছিল। সো এটাও ভুল হলে এটা হচ্ছে একটা কাজ। আরেকটা কাজ হচ্ছে, সো আমি দুইটা, এটা অল্টার ট্যাগে দুইটা ইমপ্লিমেন্ট দেখলাম। আরেকটা ইমপ্লিমেন্ট হচ্ছে আপনার ওয়েবসাইটে যখন আপনি ডিজাইন করে ডেভেলপমেন্ট করে আপনার ক্লায়েন্টকে দিয়ে দেবেন, ক্লায়েন্ট যখন এই ওয়েবসাইটটা গুগলে ইন্ডেক্স করতে যাবে, ডিজিটাল মার্কেটারের মাধ্যমে এসইও করতে যাবে, তখন এই এসইও যারা করবে তারা অল্টার ট্যাগের মাধ্যমে কিওয়ার্ডগুলো বসায় দেয়। কারণ তাহলে ইন ফিউচারে গুগলে যে যদি কেউ ফ্লাওয়ার লিখে সার্চ দেয়, যেন আপনার এই ইমেজটা যেন আসে, কারণ আপনার এই ইমেজের অল্টার ট্যাগে ফ্লাওয়ার কিওয়ার্ডটা আসে। সবাইকে আমার কথাটা বুঝতে পেরেছেন? অল্টার ট্যাগের কাজ কি? ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ওকে, ক্লিয়ার। ওকে, সো এই পর্যন্ত তাহলে আমাদের ইমেজ ট্যাগের কাজ আমরা বুঝতে পারলাম। আপনারা হয়তো বলতে পারেন ভাইয়া এই ইমেজটা বড় ছোট কিভাবে করব? এটা আমরা ইন ফিউচারে করব, যখন ডিজাইনে যাব, সিএসএস এ যাব, তখন আমরা এই ইমেজ ট্যাগের কাজ করে থাকবো। আচ্ছা, এই যে আমরা HTML এর এত কিছু দেখলাম, হ্যাঁ, HTML এর এই যে শুরু করে শেষ করলাম, একবারও কি মনে হয় না যে HTML মানে কি? কেউ বলতে পারবেন HTML মানে কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে HTML এর ফুল অ্যাব্রিভিয়েশনটা আপনি বলেছেন, তাই না? আচ্ছা, সো আমি যদি একটা রিয়েল লাইফ এক্সাম্পলের সাথে আপনাদেরকে বলি যে কম্পেয়ার করতে, আমাকে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেন।
আপনার চোখের সামনে মনে করেন কোনো কিছুর সাথে তুলনা করে বলেন, এটা রিয়েল লাইফ এক্সাম্পল কেউ দিতে পারবেন? স্যার মানুষের কঙ্কাল। ভেরি গুড, এটাই বলতাম আমি। মনে করেন সাপোজ আপনি হিউম্যান বডির সাথে কম্পেয়ার করেন, হিউম্যান বডির ফার্স্টে একবারে হিউম্যান বডির বেসিক স্ট্রাকচার বা লেয়ারটা কে প্রোভাইড করে? আপনার শরীরের ভিতরে যে স্কেলেটন বা কঙ্কালটা আছে সে আপনার একটা স্ট্রাকচার প্রোভাইড করে, তাই না? তারপরে এই কঙ্কালটা যখন হয়ে যায়, এই কঙ্কালের ভিতরে চারপাশে চামড়া, চোখ, নাক, কান, চুল, এগুলোর মাধ্যমে এই স্ট্রাকচারটা ফুল বডিটা ডেকোরেট করা হয়। সো হিউম্যান বডির সাথে যদি আমি ওয়েব পেজে কম্পেয়ার করি, যে কঙ্কালটাকে বলা হয় HTML, আর এই কঙ্কালের চারপাশে যে ডেকোরেশনের কাজটা করা হয় সেটাকে বলা হয় CSS। আরেকটা এক্সাম্পল যদি আমি বলি, মনে করেন কনস্ট্রাকশন বিল্ডিংয়ের যখন একটা বিল্ডিং করা হয়, মাটির নিচে এটার ফাউন্ডেশনের কাজটা করা হয়। এই ফাউন্ডেশনটা কেন করা হয়? আপনার এই বিল্ডিংটার যেন একটা স্ট্রাকচার সে প্রোভাইড করতে পারে, তারপরে একতলা, দোতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা ফাউন্ডেশন করা হয়। এই ফাউন্ডেশনের কাজটা করা হয়, যদি বইবের ভাষায় বলি, HTML করা। তারপরে এই কনস্ট্রাকশন বিল্ডিংয়ের চারপাশে দরজা, জানালা, তারপরে চারপাশে দেয়াল টেয়াল দিয়ে ডেকোরেশনের কাজটা করে CSS। ক্লিয়ার? তাহলে এক্সাম্পলটা বোঝা গেছে HTML এর কাজটা কি। এবং আরেকটা জিনিস মাথায় রাখবেন, HTML CSS ইজ মার্কআপ ল্যাঙ্গুয়েজ, নট এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ক্লিয়ার? HTML CSS ইজ মার্কআপ ল্যাঙ্গুয়েজ, বেসিক ওয়েবসাইটের মার্কআপটা প্রোভাইড করে, স্ট্রাকচার এবং ডেকোরেশনের কাজটা করে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে যাদের লজিক্যাল কন্ডিশন থাকবে, যেমন জাভা স্ক্রিপ্টকে একটা বলা যেতে পারে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো এখানে আমি অলমোস্ট অনেক ট্যাগ শিখে ফেললাম, ইমেজ ট্যাগ, আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট, পি ট্যাগ, আরও অনেক কিছু শিখে ফেলছি। এবার আমরা আরও কিছু শিখব। এবার আমরা একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগের কাজ কি? অ্যাঙ্কর ট্যাগে এখানে মনে লিখলেন, আপনি লিখলেন ক্লিক মি, HREF, এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। এটার মাধ্যমে আপনাকে বোঝাতে হবে এ ক্লিক করলে কোথায় যাবে। আপাতত আমি হ্যাশ দিয়ে রাখলাম, রিলোড করি, দেখেন ক্লিক মি, এখানে ক্লিক করলে আমার এটা চলে যাচ্ছে কোথায়? হাইপার রেফারেন্স হ্যাশে চলে যাচ্ছে। এখন আমি যদি মনে করেন এই হ্যাশের জায়গায় সাপোজ আপনাদের ফেসবুক গ্রুপটায় কপি করি, এটা রাখলাম, রাখার পরে এখানে এসে রিলোড দিলাম, ক্লিক করলাম, তাহলে সে কোথায় চলে যাবে? আপনাদের ফেসবুক গ্রুপটাতে, কারণ আমি এখানে হাইপার রেফারেন্সে ফেসবুক গ্রুপটা রেখেছি। এর ভিতরে যদি আমি আরেকটা অ্যাট্রিবিউট অ্যাড করি, টার্গেট। এই টার্গেটের কাজ কি? আমি চাচ্ছি আমি এখন যে ক্লিক মিতে ক্লিক করছি, এটা কিন্তু সেম ট্যাবে ওপেন হচ্ছে। আমি চাচ্ছি না সেম ট্যাবে না, এখানে ক্লিক করব, সে একটা নতুন ট্যাবে গিয়ে ওপেন হবে। সো এটার জন্য আমাকে করতে হবে টার্গেট নামে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, এবং এখানে এসে আমাকে বলে দিতে হবে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। করার পরে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, ক্লিক করলাম, দেখেন নতুন একটা ট্যাবে গিয়ে ওপেন হচ্ছে। ক্লিয়ার? অ্যাঙ্কর ট্যাগের কাজটা বুঝতে পেরেছেন? এবং নতুন ট্যাবে ওপেন করার জন্য কি করতে হয় বুঝতে পেরেছেন? না ভাইয়া বলছেন সাদাত হোসেন, কি বুঝেন নাই বলেন। অ্যাঙ্কর ট্যাগ হচ্ছে আপনার ওয়েবসাইটে বিভিন্ন পেজের সাথে লিঙ্ক আপ করা বা নতুন কোনো সোর্সে চলে যাওয়া। আপনি চাচ্ছেন আপনার ওয়েবসাইটের বাটন বা লিঙ্কের থ্রুতে নতুন অ্যাবাউট বা কন্ট্যাক্ট পেজে যাওয়ার জন্য, তখন আপনি অ্যাবাউট পেজটা লিঙ্ক আপ করে দিতে পারেন, বা আপনি এক্সটার্নাল কোনো একটা পেজে লিঙ্ক আপ করতে চাইলে অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে করতে পারেন। যেমন আমি এখানে আমাদের ফেসবুক পেজটা লিঙ্ক আপ করেছি, আমি চাচ্ছি এখানে লিখতে ক্লিক মির জায়গায় লিখলাম proceed to our Facebook group, সেখানে সে রিলোড দেয়। সো যে কেউ বলবো যে ঠিক আছে এই লিঙ্কে ক্লিক করলে আমি ফেসবুক গ্রুপে যেতে পারি, লিঙ্কে ক্লিক করলো, তাহলে আমাকে বলে দিতে হবে নিশ্চয় ফেসবুক গ্রুপটা কোথায় আছে, সেই লিঙ্কটা এখানে আমার HREF এর ভিতরে বা হাইপার রেফারেন্সের ভিতরে বসায় দিতে হবে। আর এর ভিতরে আমি যদি চাই এই লিঙ্কটা নতুন একটা ট্যাবে ওপেন হবে, তখন আমাকে এর ভিতরে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, যে অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে টার্গেট অ্যাট্রিবিউট। সেখানে আমি এই অ্যাট্রিবিউটটার নাম বলে দিলাম আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, তার মানে সে একটা নতুন ট্যাবে গিয়ে ওপেন হবে। ক্লিয়ার?
give me 1 second. ওকে, এবার তাহলে বডি ট্যাগ, হেড ট্যাগ, ঠিক আছে। আমরা মোটামুটি অনেকগুলো ট্যাগ শিখলাম। এবার আমরা আরেকটা ট্যাগ শিখব, সেটা হচ্ছে ফর্ম ট্যাগ। ফর্ম ট্যাগের কাজ কি আমরা এবারে একটু শিখি। হ্যাঁ, ফর্ম ট্যাগের কাজ হচ্ছে, মনে করেন আপনি ফেসবুকে আসলেন, হ্যাঁ, ফেসবুকে লগ ইন করার জন্য মনে করেন এই যে একটা ইমেল অ্যাড্রেস, তারপর একটা পাসওয়ার্ড, তারপর একটা লগ ইন বাটন আছে। এই জিনিসটা করা হয়েছে একটা ফর্ম ট্যাগের মাধ্যমে, ঠিক আছে। সো ফর্ম ট্যাগের ভিতরে পুরো জিনিসটা একটা ফর্ম ট্যাগের ভিতরে থাকবে। এখানে প্রত্যেকটা ফর্ম ফিল আপের জন্য একটা করে নতুন ট্যাগ ইউজ করা হবে, যে ট্যাগটার নাম হচ্ছে ইনপুট ট্যাগ। এর ভিতরে যে এই যে ভিজিটরকে বলা যে কি ফিল আপ করতে হবে, সেই লেখাটাকে বলা হয় প্লেস অ্যাট্রিবিউট, প্লেস হোল্ডার। এই জিনিসগুলো আমরা দেখবো, হ্যাঁ, কিভাবে করে ফর্ম ট্যাগের মাধ্যমে। হ্যাঁ হ্যাঁ, সেম পেজে ওপেন হবে। সো ফর্ম ট্যাগটা আমরা ক্রিয়েট করলাম। ফর্ম ট্যাগের ভিতরে আমরা আচ্ছা, ফর্ম ট্যাগের ভিতরে আমরা ইনপুট টাইপ অর নেম থাকুক, বাট এখানে একটা জিনিস করতে হবে, আমি আরেকবার দেখাই। একটা জিনিস মনে রাখেন, ফর্ম ট্যাগের ভিতরে দুটো অ্যাট্রিবিউট ইউজ করতে হয়। অ্যাজ এ ডিজাইনার করতে হবে না, বাট অ্যাজ এ ডেভেলপার করতে হবে। সো আমি জাস্ট একটু ইন্ট্রো দিয়েছি, এটা মনে না রাখলেও হবে, কারণ অ্যাজ এ ডিজাইনার এটা আপনার দরকার নেই। এখানে দুটো অ্যাট্রিবিউট ইউজ করতে হয়, একটা হচ্ছে অ্যাকশন আর একটা হচ্ছে মেথড। এই অ্যাকশন এবং মেথডের কাজ কি? অ্যাকশন এবং মেথডের কাজ হচ্ছে আপনি যখন এই ফর্মটা ফিল আপ করবেন, আমার কই ফর্মটা গেল, এই ফর্মটা যখন আপনি ফিল আপ করবেন, হ্যাঁ, কোনো একটা ইনফরমেশন দিয়ে যখন লগ ইন করে ফিল আপ করবেন, তখন এই ফর্মটা কোন পেজে যে ফিল আপ হবে এবং এটার মেথডটা কি হবে। যেমন এই ফর্মটা নর্মালি পোস্ট নামে একটা মেথডের মাধ্যমে করা হয়। সেই পোস্ট মেথডের মাধ্যমে ডাটাবেজে কিভাবে যাবে এবং কোন পেজে গিয়ে ডাটাবেজে ফর্ম ভ্যালিডেশনটা করবে, সেই জিনিসগুলোই করা হয় এই অ্যাকশন এবং মেথডের মাধ্যমে। নর্মালি অ্যাজ এ ওয়েব ডিজাইনার আপনার এই মেথডগুলো কাজে লাগবে না। নর্মালি এখানে অ্যাকশন হিসাবে ইউজ করা হয় অন্য একটা পেজকে, লাইক আমি এখানে অ্যাকশন হিসেবে ইউজ করতে পারি home.html, আর মেথড হিসেবে ইউজ করা হয় পোস্ট। এটা হচ্ছে যখন আপনি ডেভেলপমেন্টে যাবেন তখন যদি এরকম কোনো কিছু দেখেন কনফিউজড হবেন না, এটা হচ্ছে ডেভেলপমেন্টের জন্য ইউজ করা হয়। আমি যদি নর্মালি একটা জিনিস আপনাদেরকে দেখাই, যেমন এখানে একটা রেজিস্ট্রেশন ফর্ম আছে। এই রেজিস্ট্রেশন ফর্মের ভিতরে সাপোজ আমি এখানে কিছু একটা লিখলাম, এখানে কোনো একটা পাসওয়ার্ড লিখলাম, এখানে আচ্ছা ইউজার নেমে আমি লিখলাম লাইক হচ্ছে তারিখ 1 2 3 4 5, পাসওয়ার্ড দিলাম, এখানে মনে করেন আমি একটা ইমেল অ্যাড্রেস দিলাম, এখানে আমি মনে করেন একটা ফোন নাম্বার দিলাম। নর্মালি অ্যাজ এ ডিজাইনার আপনি এখানে সাবমিট দিলে এটা কোনো ডাটাবেজে যাবে না, বাট আপনি যখন ডেভেলপমেন্ট করবেন তখন আপনি যখন এটা সাবমিট দেবেন দেখবেন এটা একটা ডাটাবেজে চলে যাচ্ছে। চলে গিয়ে আপনাকে এই ডাটাবেজে আপনি যে ইনফরমেশনগুলো ফিল আপ করছেন সেই ইনফরমেশনগুলো এখানে প্রোভাইড করছে বা দেখাচ্ছে আপনার ডাটাবেজে কী কী ইনফরমেশন আপনি ফিল আপ করছেন। তারপর এখান থেকে আপনি আপডেট করতে পারেন। তারপর আপডেট করে আমি এখানে দিলাম, আপডেট করতে পারি। আপডেট করার পরে এবার এটাকে আমি আবার ডিলেটও করতে পারি, যেমন ডিলেট করে দিলাম, এটা চলে গেল। এই টোটাল জিনিসটা করা হয়, এটাকে একটা টুলড অ্যাপ্লিকেশন বলা হয়। এটা যখন আপনি ডেভেলপমেন্টে যাবেন তখন আপনি করতে পারবেন, ঠিক আছে। এই যে দেখেন অ্যাকশন মেথড, মেথডটা হচ্ছে পোস্ট, এভাবে আপনি করতে পারেন। এটা কোন মেথডে যাবে এখানে বলে দেওয়া থাকে। এখানে অ্যাকশনটার contact.php দেওয়া আছে দেখে আপনি দেখতে পাচ্ছেন না, কারণ আমি আগেই বলেছি ব্যাক এন্ডের বা পিএইচপির কোনো কোড বা সার্ভার ল্যাঙ্গুয়েজের কোনো কিছু কিন্তু আপনি ফ্রন্ট এন্ডের কোড এডিটরে পাবেন না। সো এটা আসলে আপনাদেরকে জাস্ট একটু বোঝানো যে আপনি যখন ডেভেলপমেন্টে যাবেন, যদি কখনো ফিউচারে ডেভেলপমেন্টে যান তখন এই জিনিসগুলো নিয়ে আপনাকে কাজ করতে পারেন। সো আপাতত আপনার এই জিনিসগুলো লাগবে না। সো এটা আমি
জাস্ট এমনি আপনাদেরকে একটু বোঝানোর জন্য দিয়েছি, মাথার উপর দিয়ে গেলে ঝেড়ে ফেলে দেন, কোনো কাজে লাগতেছে না আপাতত অ্যাজ এ ডিজাইনার। ক্লিয়ার? আমার কথাটাকে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন? ওকে, সো এর ভিতরে আমি একটা ইনপুট ট্যাগ দিলাম, ইনপুট ট্যাগ দিয়ে আমি এখানে টাইপ দিলাম টেক্সট। আর এই যে এই নেমটাও আপনার কাজে লাগবে না অ্যাজ এ ডিজাইনার, বাট অ্যাজ এ ডেভেলপার আপনার অবশ্যই নেমটা কাজে লাগবে, কারণ আপনি এই নেমের ভিতরে যে ভেরিয়েবলটা রাখবেন, লাইক আপনি নেমের ভিতরে রাখছেন ফুল নেম, সো এখানে কেউ যদি ফুল নেম যে ভেরিয়েবলটা অ্যাড করে সেটাই আপনার ডাটাবেজে পৌঁছাবে। সো আপাতত আপনি এই নেমটা কি রাখবেন, ব্ল্যাঙ্ক অথবা একবারে না দিলেও হবে, অ্যাজ এ ডিজাইনার লাগবে না। এরপরে আপনি এখানে টাইপ রাখলেন টেক্সট, ঠিক আছে, এইটুকু রাখলেন। এরপর আরেকটা ইনপুট টাইপ দেন, এখানে টাইপ দিলেন ইমেল। এই দুটার মধ্যে একটা ব্রেক দিয়ে দেয়, হ্যাঁ দুইটা ব্রেক দেয়, আদারওয়াইজ এটা পাশাপাশি চলে আসবে। দেখেন আমি যদি না দেই, রিলোড দিলাম, এই যে দেখছেন ফর্ম দুটা পাশাপাশি চলে আসছে, তাই না? সো এটা আমরা একটা ব্রেক দিয়ে দিতে পারি। এবার হচ্ছে নিচে নিচে আসছে, কিন্তু এখানে কিন্তু কোনো লেখা আমাকে আমি ভিজিটর, হ্যাঁ আমি এখানে বুঝতে পারতেছি না আমি এখানে কি লিখবো, তাই না? আমি এখানে কি লিখবো আমি কিন্তু কোনো কিছু বুঝতে পারতেছি না, এখানে অ্যাকচুয়ালি কি ইনফরমেশন ফিল আপ করতে হবে কোনো কিছুই কিন্তু আমরা বুঝতে পারতেছি না। ওকে, তাহলে এখানে আমাকে অবশ্যই এই জিনিসটা বোঝানোর জন্য এখানে আমাকে একটা প্লেস হোল্ডার ইউজ করতে হবে। প্লেস হোল্ডার আমি লিখলাম ফুল নেম বা ইন্টারিয়র ফুল নেম, যা লিখবেন তাই আসবে। আর এখানে আপনি প্লেস হোল্ডারে লেখেন ইমেল অ্যাড্রেস, দেখেন ফুল নেম চলে আসছে, ইমেল অ্যাড্রেস চলে আসছে, তাই না? তার মানে এখানে এর মাধ্যমে প্লেস হোল্ডারের মাধ্যমে ভিজিটরকে বোঝানো তার এক্স্যাক্টলি কোন ইনফরমেশনটা ফিল আপ করতে হবে। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ক্লিয়ার সবাই? প্লেস হোল্ডারের কাজ কি? ওকে, সো প্লেস হোল্ডার আমি করলাম। এখন এই প্লেস হোল্ডারটা আমি যদি একটু এটাকে ক্যাশটা ক্লিয়ার করে যদি আমি একটু চেক করি, এখানে এসে একটু চেক করি, দেখি ক্যাশ ক্লিয়ার করলে হয় কি না। আচ্ছা, অনেক সময় আপনি এখানে ইমেল অ্যাড্রেস লাইক হচ্ছে এই যেমন এখানে আপনি লিখতে পাচ্ছেন, এখানে আমি কোনো একটা ইমেল অ্যাড্রেস যদি লিখি, এই যে দেখেন ক্লিক করলে এখানে অনেকগুলো ইমেল আমাকে সাজেস্ট করতেছে না, তাই না? অনেকগুলো ইমেল আমাকে সাজেস্ট করতেছে। আপনি যদি চাচ্ছেন যে না আমাকে কোনো ইমেল সাজেস্ট করার দরকার নাই, আমি চাচ্ছি আমি এখানে ক্লিক করে জাস্ট আমার ইমেলটা লিখবো, তাহলে এখানে আপনি একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে পারেন যেটার নাম হচ্ছে অটো কমপ্লিট অফ। তাহলে আপনার ক্যাশে যদি কোনো ইমেল থেকেও থাকে, এই ব্রাউজারে যদি আপনি কোনো ইমেল, এই ওয়েব পেজের ক্ষেত্রে যদি কোনো ইমেল আপনি অলরেডি প্রোভাইড করেও থাকেন, ফিউচারে আবার অন্য কেউ যদি এখানে ইমেল প্রোভাইড করতে চায়, তাকে আগের ইমেলগুলো শো করবে না, যতই সে ইমেল আগে দিয়ে থাকুক। বুঝতে পেরেছেন? এই অ্যাক্টিভিটির নাম হচ্ছে অটো কমপ্লিট অফ। ক্লিয়ার? এই অটো কমপ্লিট অফের কাজ কি? ওকে, সো এবার আমি আরেকটা কাজ করি, এখানে আরেকটা ব্রেক ট্যাগ দিই। এখানে কোনটা বলেন, কোন পার্ট? কোন পার্টটা? আচ্ছা, অটো কমপ্লিট হচ্ছে মনে করেন আপনার এই ওয়েব পেজে আপনি যখন এটাকে সার্ভারে আপলোড করে দিবেন, তখন অনেকে এখানে ইমেল সাবমিট করতে আসবে, ইমেল সাবমিট করবে, অনেকে তার ইমেল সাবমিট করবে। সো কন্টিনিউয়াসলি মানুষ যখন ইমেল সাবমিট করবে, তার মানে ইন ফিউচারে যখন কেউ ইমেল সাবমিট করতে আসবে, তখন তাকে সাজেস্ট করবে যে এই ইমেলগুলো এই ব্রাউজারের মাধ্যমে এই ইমেলগুলো সাবমিট করা হয়েছে। তখন আপনি ওইখান থেকে সাজেশন থেকে যে কোনো একটা ইমেল সিলেক্ট করে দিতে পারেন। বাট আপনি যদি চাচ্ছেন যে এই সাজেশনটা চাচ্ছেন না, যে ইমেল যতই সাবমিট হোক আমাকে সাজেশন আমার দরকার নাই, তাহলে আপনি অটো কমপ্লিট অফ করে দিলে এই ব্রাউজার থেকে যতই ইমেল সাবমিট হোক এগুলো আপনাকে ক্যাশে ধরে রাখবে না, বা এই ইমেলগুলো আপনাকে শো করবে না। ক্লিয়ার? এবার ক্লিয়ার? আমার দুইটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। প্লেস হোল্ডারের পর আমরা তো ফুল নেম দিলাম, এটা বুঝছি। অটো কমপ্লিটের পর আমরা যে অফ এর জায়গায় যদি অন দেই, তাহলে এটা মানে
চালু হয়ে যাবে আবার? না, না, এটা না। অটো কমপ্লিট দেওয়াই লাগবে না? এটা ডিফল্টই অন থাকবে, আপনি অফ করে দিতে পারবেন, আপনাকে অন করার জন্য কিছু লিখতে হবে না। আচ্ছা ভাই, আর নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে এই অটো কমপ্লিটের পর ইকুয়াল দিয়ে যে অফ লিখলাম ব্র্যাকেটের ভিতরে, এটাকে আমরা কি বলি? দিস ইজ অ্যাট্রিবিউট। আমি যে কোনো ট্যাগের ভিতরে কোনো এলিমেন্ট লেখাকে ওটাকে অ্যাট্রিবিউট বলে। এই যে অটো কমপ্লিটের পরে আমরা কোটেশনের ভিতরে অফ লিখলাম, এই পুরো জিনিসটাকে একটা অ্যাট্রিবিউট বলা হয়। ওকে। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, ডেফিনেটলি। স্যার ফুল নেমের পর আপনি ব্রেক দিয়েছেন দুইটা, এখানে যদি আমি তিনটা ব্রেক দিই তাহলে কি আমার তিনটা ব্রেক চলে আসবে? তিনটা স্পেস আসবে, এই যে এখানে দেখেন তিনটা স্পেস আসবে, প্রত্যেকটা লাইনে একটা করে স্পেস নিচ্ছে। আমি জাস্ট এই ব্রেক ট্যাগটা HTML এর ক্ষেত্রে বোঝাচ্ছি। আমি যখন ডিজাইনে যাব ব্রেক আমি ডিজাইন দিয়ে দেব, CSS কোড ইউজ করে করব, কারণ ব্রেক ট্যাগটা আমরা HTML দিয়ে করব না। ক্লিয়ার? ওকে, আর কোনো কোশ্চেন থাকলে হ্যাঁ বলেন। একটু কথা বলতে চাচ্ছি। ক্লিয়ারলি বলবেন, আপনার কথা আমি আস্তে শুনতে পাচ্ছি, আর একটু লাউডলি বলতে হবে। সকাল থেকে আমার এখানে ইলেকট্রিসিটি নেই, তো আমার মোবাইলে 20% চার্জ আছে, সো ডিসকানেক্ট হয়ে যেতে পারে। এখন এটা একটু কনসিডার করা যায়? ডিসকানেক্টেড হয়ে যেতে মোবাইল পারে। থেকে আমি জয়েন হয়েছি। ওকে, ঠিক আছে, নো প্রবলেম। আপনি যদি ডিসকানেক্টেড হয়ে যান, অ্যাটেন্ডেন্স না দিতে পারেন, নেটওয়ার্ক তো ভালো আছে, হ্যাঁ, আর মোবাইলে চার্জও নেই। ওকে, নো প্রবলেম। আপনি যেহেতু ক্লাসে জয়েন করেছেন, সো আপনি যদি মাঝপথে ডিসকানেক্টেড হয়ে যান ইলেকট্রিসিটি বা ইন্টারনেটের কানেকশনের জন্য, আপনি আপনার ইস্যুসটা লিখে, আপনার নাম লিখে, ব্যাচের নাম লিখে আমাকে একটা মেল করবেন, আমি ওটা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেব। ক্লিয়ার? আর ক্লাস ভিডিও দেখে রিকভার করবেন। আচ্ছা, আপনি মনে হয় একটু মিস্টেক করে গেছেন মেহেদি হোসেন, এই নামটা আপনার কোনো কাজে লাগবে না, এটা আমি আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য দিয়েছি। আপনি যখন এই ফর্মটাকে ভ্যালিডেট করবেন, আপনি কিন্তু এখন এটাকে জাস্ট ডিজাইন করছেন, ভ্যালিডেট কিন্তু আপনি করবেন না, ভ্যালিডেটটা করবে ব্যাক এন্ড ডেভেলপার। ব্যাক এন্ড ডেভেলপার এখানে নেমে প্রত্যেকটা নেমের ভিতরে অ্যাট্রিবিউট বসা, সে এটাকে ফাংশনাল করবে। সো এই নেম দেওয়া না দেওয়া একই কথা, এই জিনিসটা আমি কিন্তু ক্লিয়ারলি বলেছিলাম। আর টাইপ আমি দুই জায়গায় দিয়েছি, দেখেন টাইপ কিন্তু আমি দুই জায়গায় দিয়েছি। আমি কিন্তু টাইপ, এটা টাইপ হচ্ছে নেমের ক্ষেত্রে টাইপটা হচ্ছে টেক্সট, কারণ নেম হচ্ছে একটা টেক্সট টাইপ, আর ইমেলের ক্ষেত্রে টাইপটা হচ্ছে ইমেল। মেহেদি হাসান ক্লিয়ার? ওকে, আই থিঙ্ক মাহাদি হাসান। ওকে, নেক্সট আমরা আরেকটা কাজ করি, আমি আপনাদেরকে একটা নামাজের প্রেয়ারে ব্রেক দিব এরপরে। এবার হচ্ছে পাসওয়ার্ড। সো পাসওয়ার্ডের ক্ষেত্রে পাসওয়ার্ডের টাইপটা হচ্ছে অবশ্যই পাসওয়ার্ড হবে, এবং এখানে আমি প্লেস হোল্ডারে লিখলাম পাসওয়ার্ড। লেখার পরে এবার দেখেন এই যে টাইপটা আমি পাসওয়ার্ড লিখছি, আমি যদি রিলোড দেই, এখানে এসে আমি কোনো কিছু লিখি, এটা কিন্তু বুলেট পয়েন্টে আসছে, এটা কিন্তু আমাকে শো করছে না, তাই না? কিন্তু আমি যদি এখানে টেক্সট দিতাম, দিয়ে কন্ট্রোলে সেভ করে রিলোড দিই, তাহলে আমি এখানে কিছু লিখলে এটা শো করছে। সো পাসওয়ার্ডের টাইপটা তাহলে আমার কি হবে? ডেফিনেটলি পাসওয়ার্ড। ইভেন আপনি যদি এটাকে রিলোড দেন, রিলোড দিয়ে এবার একটা নতুন জিনিস শিখেন, মাউসের রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করলে ইন্সপেক্ট নামে একটা অপশন পাবেন, অথবা আপনি কন্ট্রোল শিফট আই ক্লিক করতে পারেন, তাহলে ডিরেক্ট পেয়ে যেতে পারেন। বাট আপনি জাস্ট ইনিশিয়ালি কিভাবে করবেন, মাউসে যাবেন, রাইট ক্লিক করবেন, ইন্সপেক্ট করবেন। ইন্সপেক্ট করার পরে বডি ট্যাগের ভিতরে যাবেন, এই ইন্সপেক্ট করার পরে যে জিনিসটা আপনি দেখতে পারবেন, এই এলিমেন্টসের ভিতরে আপনি HTML এর ট্যাগগুলো দেখতে পারবেন। রাইট সাইডে, লেফট সাইডে পাবেন HTML, আর রাইট সাইডে পাবেন CSS। যেহেতু বর্তমানে আমাদের কোনো CSS কোড নাই, দ্যাটস ওয়াই রাইট সাইডে কোনো কোড নাই, CSS এর কোনো কোড নাই, মানে স্টাইল শিটের কোনো কোড নাই। কিন্তু লেফট সাইডে দেখেন আমার HTML আমি যত কোড লিখছি দেখেন সব একবারে A to Z সব কিন্তু আমার লেফট সাইডে শো করতেছে। হ্যাঁ, দেওয়া যাবে জোবাইর হামজা, নো প্রবলেম, করবো, সবে করবো, নো প্রবলেম। জাস্ট আজকে আপনাদের বেসিক HTML ক্লাস হচ্ছে। ওকে, ক্লাস আমি তো কোর্স কমপ্লিট ঘোষণা করি নাই, আমি তো জানি আপনাদের কি কি শিখতে হবে, আমি প্রজেক্ট বেসড ক্লাস নেব। ওকে, সো
সো এখানে আমি যদি যাই, প্রত্যেকটা লাইনে যদি যাই, এই দেখেন আমি যদি মনে করেন এই যে এখানে একটা অ্যাঙ্গেল আছে বা তীর চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন, একটা তীর চিহ্ন দেখতে পাচ্ছেন। ওকে, এখানে এসে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে এটা এখন কি ব্লু হয়ে গেছে, তাই না? এবার আপনি কোনো একটা এলিমেন্টে যান, মনে করেন এই পাসওয়ার্ড এলিমেন্টে যে ক্লিক করলেন, তাহলে কি পাসওয়ার্ডের ট্যাগটা চলে আসছে। জিনিসটাকে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন? এবার আপনি এই পাসওয়ার্ডের মধ্যে মনে করেন কিছু একটা লিখলেন, কিছু একটা লেখার পরে এবার আপনি এই টাইপে এসে এখানে লিখলেন টেক্সট, তাহলে আপনি পাসওয়ার্ডটা পেয়ে যাবেন। সো অনেক সময় আমরা দেখি না, মনে করেন কেউ একজন ওয়েবসাইটে আসলো, তার ওয়েবসাইটটা লিখলো, এখানে সে পাসওয়ার্ডটা চলে আসে, তাই না? এরকম আমরা অনেক সময় দেখি। তা আমরা এবার কি করতে পারি, ইন্সপেক্ট করে এখানে গেলাম, এই টাইপের এখানে আমরা জাস্ট টেক্সট দিয়ে দিলে তার পাসওয়ার্ডটা আমরা ইজিলি দেখে ফেলতে পারি, তাই না? বাট এটা করবেন না, হ্যাঁ, জাস্ট বলার জন্য বলা। ক্লিয়ার? এটা অনেক আগে একবার একটা প্রবলেমে পড়ছিলাম, কি জানেন? প্রবলেমটা ছিল এরকম, মনে করেন দাঁড়ান দেখেন। সো এরকম ফর্ম বানাইলাম, এটার নিচে আমি আবার আরেকটা ইনপুট টাইপ দিলাম, টাইপ হচ্ছে সাবমিট, এটা অবশ্যই সাবমিট টাইপ হবে, আর এখানে হবে ভ্যালু সেন্ড। রিলোড দিলাম, এই যে দেখেন সেন্ড বাটন চলে আসছে। ব্রেক ট্যাগ দেই, ব্রেক ট্যাগ সেন্ড দিলাম, তাই না? সেন্ড বাটন চলে আসলো। সো এবার আমি যদি আমার ইনফরমেশন ফিল আপ করি, লাইক পাসওয়ার্ড দিলাম, এখন আমি এই সেন্ড বাটনে ক্লিক করার পরে দেখেন একটা রিলোড হয়েছে। দেখেন আমি যদি সেন্ড বাটনে ক্লিক করি একটা রিলোড হয়েছে, তাই না? সেন্ড বাটনে ক্লিক করার সাথে সাথে রিলোড হয়েছে। বাট আমি যদি এটা টাইপটা সাবমিট না রেখে বাটন রাখতাম, তাহলে কি সে কিন্তু রিলোড নিচ্ছে না। সে কি রিলোড নিচ্ছে? তাহলে একটা জিনিস মনে রাখবেন, ফর্মের ক্ষেত্রে অবশ্যই টাইপটা হবে সাবমিট। ক্লিয়ার? ফর্মের ক্ষেত্রে টাইপ অবশ্যই কি হবে? সাবমিট, কারণ আমি চাচ্ছি এই ডাটাগুলো ডাটাবেজে পাঠাইতে। ওকে, এখানে সাবমিট। আর ভ্যালু সেন্ড মানে হচ্ছে আপনি এই লেখার ভিতরে কি দেখতে চাচ্ছেন, সেন্ড বা সাবমিট যা দেখতে চাচ্ছেন ভ্যালুতে জাস্ট তাই লিখবেন। কন্ট্রোল এস সেভ। এই যে সাবমিট চলে আসলো। ফর্ম ক্লিয়ার? ফর্মটা কি ক্লিয়ার সবাই? ভাই আমার একটা কোশ্চেন আছে। বলেন ভাই, ওই যে পাসওয়ার্ডের পাশে অনেক ওয়েবসাইটে দেখা যায় যে একটা আই বাটন আছে, যে কি পাসওয়ার্ডটা লিখলাম বুলেটটা উঠে যায়, আইটা চাপ দিলে যে লেখাটা দেখা যায়। ওটা jQuery-র মাধ্যমে ওটা কি jQuery ওটা একটা ক্লিক ইভেন্ট ফাংশন। আপনি যখন ক্লিক করবেন শো করবে, ক্লিক করবেন অফ। এটার কথাই কি বলছেন? জি এটা জি জি, এটা এখন না, এটা আরেকটু বড় হইতে হবে, ঠিক আছে? জি আচ্ছা, ধন্যবাদ। ওকে, ঠিক আছে। সো এটা হচ্ছে সাবমিট আমি করলাম, সাবমিট করার পর আসলো। এবার আমি আমার ফর্মের মোটামুটি আমি দেখলাম, এর নিচে আমি আরেকটা কাজ করতে পারি, বাটন। বাটনের ক্ষেত্রে টাইপ হবে বাটন, আর এখানে আমি লিখতে পারি রিড মোর। আর এর ভিতরে আমি ইচ্ছা করলে এই পুরো জিনিসটা কি করতে পারি, একটা অ্যাঙ্কর ট্যাগের ভিতরে দিয়ে দিতে পারি। অ্যাঙ্কর ট্যাগ হ্যাশ, এর ভিতরে আমি বাটনটা বসাই দিতে পারি। রিড দিলাম, এই যে দেখেন রিড মোর। ক্লিক করলে যদি আমি অ্যাঙ্কর ট্যাগ বসাই দিতাম, তাহলে অ্যাঙ্কর ট্যাগে কোনো লিঙ্ক বসাই দিলে লিঙ্কে চলে যেত। সো বাটনের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, আবার একটু ঠিক মতো ক্লিয়ারলি দেখায়। বাটনের ক্ষেত্রে টাইপ হবে বাটন, আর ফর্মের বাটনের ক্ষেত্রে টাইপ হবে সাবমিট। এই দুটার ভিতরে কনফিউজড হয়ে যাবেন না। ক্লিয়ার? দুটার ভিতরে কনফিউজড হবেন না। ফর্মের বাটনে বলেন, ফর্মের বাটনের ক্ষেত্রে টাইপ কি হবে? অ্যান্সার দেন।
নেক্সট ক্লাসের কুইজে এই কোশ্চেনটা করব। সাবমিটই না, শুধু সাবমিট। আর বাটনের ক্ষেত্রে টাইপটা কি হবে? বাটন। ঠিক আছে, তাহলে আপনারা একটা এইবার এই পর্যন্ত যা শিখছেন এগুলো একটু রিক্যাপ করেন। আমি আপনাদের এটা দিয়ে দিচ্ছি, লেখাগুলো কি দেখা যায়? লেখা দেখা যায়? একবারে দেখা যায় না, দেখতে হবে। আপনাদের সুবিধার্থে দিলাম, একটা ব্রেক দিব 4:20। আমি ঠিক 4:50-এ ক্লাস শুরু করব। 4:50-এ ক্লাস শুরু করবো। আপনারা নামাজের জন্য ব্রেক নিতে পারেন, অথবা যদি লাঞ্চ না করে থাকেন লাঞ্চ করে নিতে পারেন। আর যদি দুইটার কোনোটাই না থাকে তাহলে আপনি এই কোডটা আপনার সাবলাইমে লেখার চেষ্টা করেন দেখে দেখে, ঠিক আছে? আর ব্রেকের পরে আমি আপনাদের কোশ্চেনের অ্যান্সার নেব। ওকে, সো আমি এই কোডটা দিয়ে দিলাম, কোডটা দেখে দেখে একটু প্র্যাকটিস করার চেষ্টা করেন। দ্যাটস ইট। ওকে ওকে, সো উই উইল স্টার্ট 4:50। এবং আমি আপনাদের একজন সিআর এর ব্যাপারে ইলেক্ট করব, অ্যাসাইনমেন্টের ব্যাপারে ডিসকাস করব, আর এই ওয়েবসাইটটা কিভাবে হোস্টিং করবেন সেই ব্যাপারে ডিসকাস করব, এটা ব্রেকের পরে। থ্যাংক ইউ সো মাচ। সাবলাইম, এক্সকিউজ মি, ব্রেক হয়ে গেছে, ব্রেকের পরে বলবেন। না ভাই, সাবলাইম টেক্সটটা আমার ওপেন হচ্ছে না, মানে এডিটরে। আচ্ছা, ব্রেকের পরে এটা সলভ করে দেব। আচ্ছা, বলেন এবার এই পর্যন্ত যা যা দেখালাম এই টপিকসের উপরে কোনো কোশ্চেন আছে? একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। প্রথমে যে ইন্ডেক্স ফাইলটা ক্রিয়েট করছেন ওটা কিভাবে ক্রিয়েট করব একচুয়ালি ভুলে গেছি, আবার যদি বলতেন। আপনি কি ক্লাসে লেট করে জয়েন করছেন? না না ভাইয়া, জয়েন করছিলাম ঠিক সময়, বাট মনে আছে বা আলাই গেছে মাথা। আচ্ছা, যেটা হচ্ছে হ্যাঁ হতে পারে 3 ঘন্টা ক্লাস চলাকালীন অনেক সময় অনেক কিছু হয়তো না বুঝতে পারেন, এর জন্য ক্লাস ভিডিওটা চেক করবেন। বাট আমি আবারও দেখাচ্ছি, এই ফাইলটা index.html, এটা জাস্ট হচ্ছে একটা নর্মালি ফাইল যেভাবে ক্রিয়েট করেন সেভাবেই করবেন। এখানে আসবেন, সো এখানে এসে আপনি লিখবেন index.html। যেহেতু আমি অলরেডি index.html ফাইল নামে একটা ফাইল ক্রিয়েট করছি, সো এটার নাম আমি index1.html দিলাম। দেওয়ার পরে জাস্ট হচ্ছে আপনি মাউসের রাইট ক্লিক করবেন, লেফট ক্লিক, এই যে এখানে একটা লেফট ক্লিক করবেন। এখানে দেখবেন লেখা আসবে যে ফাইল নেম এক্সটেনশন চেঞ্জ করছে, আমি কি চেঞ্জ করতে চাচ্ছি কিনা। আমি বলবো ইয়েস, এই যে চেঞ্জ হয়ে গেছে। ক্লিয়ার? জি জি। ওকে, সো কোডটা কেউ লিখতে পারছেন? এনিওয়ান? লিখছেন? ভেরি গুড। ওকে, ভেরি গুড। আচ্ছা, সাবলাইম এডিটর কার জন্য প্রবলেম হয়েছে ডাউনলোড করতে? প্রবলেম কি সলভ? সাবলাইম এডিটরে কার প্রবলেম হয়েছে? আচ্ছা, পুরোটা না শেষ হলে হ্যাঁ বলেন। শুনতে পাচ্ছি। আমার কাছে তো সাবলাইম টেক্সট নেই, তাই আমি এটা ভিএস কোডে লিখলাম, তো আমি ক্লাস করে সাবলাইম টেক্সট ইনস্টল করব। নো প্রবলেম, আপনি সাবলাইম করতে পারেন, আপনি ভিএস স্টুডিও কোডে করেন, নো প্রবলেম। যে কোনো একটা কোড এডিটর ইউজ করতে পারলেই হইল। ওকে ওকে, কারণ জিনিস কাজ সব আমি ডাউনলোড করতে পারছি ইনস্টল। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন, ইনস্টলে কি প্রবলেম হ্যালো, হচ্ছে? শুনতে পাচ্ছি, বলেন। ইনস্টলের প্রবলেম, মানে ইনস্টল আমি করতে পারছি কিন্তু আমি ওপেন করতে পারতেছি না। ওপেন করতে পারছেন না? আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন, এই যে ইউ আর প্রেজেন্টিং এর এখানে গিয়ে প্রেজেন্ট করেন আপনার স্ক্রিনটা। জি
কোথায়? আপনি ডেস্কটপে আছেন তো, রাইট? ডেস্কটপ অথবা ল্যাপটপ? জি ডেস্কটপে। ডেস্কটপ থেকে ডেস্কটপে আছে, আপনি হ্যাঁ। এই যে প্রেজেন্ট করেন, আপনার স্ক্রিনটা প্রেজেন্ট করেন, তাহলে আমি দেখতে পারবো আপনার স্ক্রিনটা। দেখেন প্রেজেন্ট নাও লেখা আছে। অপশনটা কোথায় ভাই? আপনি এই যে এখান থেকে টার্ন অফ ভিডিওর পাশে টার্ন অন ক্যাপশন, তার পাশে লেখা আছে প্রেজেন্ট নাও, এখানে প্রেজেন্ট করেন। প্রেজেন্ট নাও ক্লিক করে আপনার পুরো ব্রাউজারটা সিলেক্ট করে শেয়ার করেন। পেয়েছেন? শেয়ার হয়েছে? না, শেয়ার হয়নি, কারণ আপনি শেয়ার জি ভাই, শেয়ার করেন, সিলেক্ট করে শেয়ার করেন। এখন তো জি সিলেক্ট শেয়ার। জি ওকে, শেয়ার হচ্ছে, ঠিক আছে, এবার ভাই যান। শেয়ার। হ্যাঁ হ্যাঁ, শেয়ার হয়েছে। আচ্ছা, এই যে এখানে ভাই। আচ্ছা, এখানে আপনি এটা ওপেন। না না, ওপেনে না, আপনি এই যে কোনায় যান, উইন্ডোজ অপশনটা একবারে আপনার লেফট বটমে যান, লেফট বটমে আপনার একবারে বটমে যান, একটা উইন্ডোজ একবারে শেষে নিচে, একবারে নিচে যান, বটম বুঝেন, নিচে আপনি টপে যাচ্ছেন। জি 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 জি। উইন্ডোজে ক্লিক করেন, এখান থেকে সাবলাইম টেক্সটটা খুঁজে বের করেন, নিচে যান, এস পর্যন্ত যান। জি সাবলাইম। হ্যাঁ, এটা ওপেন করেন। হ্যাঁ, সাবলাইম টেক্সট ওপেন করেন। জি। আপনি আসলে ইনস্টল করছেন আমার তো মনে হয় না। এই যে দেখেন ইনস্টল ওপেন হয়েছে, এই যে কোনায় যান, একবারে কোনায় যান, ওপেন হয়েছে, ওপেন করেন। এখান থেকে ফাইল অপশনে যান, ফাইল অপশনে যান, ওপেন ফোল্ডারে যান। জি, ওপেন ফোল্ডারে যান। সরি, নো, কথা আগে শুনবেন তারপরে এক কাজ করবেন। ওপেন ফোল্ডার, হ্যাঁ। এবার আপনি প্রজেক্ট ফোল্ডার কোনটা, আপনার প্রজেক্ট ফোল্ডারের নাম কি? ডেস্কটপ এখানে তো ছিল ডেস্কটপে। প্রজেক্ট ফোল্ডারের নাম কি? ফোল্ডারটার নাম বলেন শুধু, নিউ ফোল্ডার। নিউ ফোল্ডার, হ্যাঁ। ফোল্ডারটা জাস্ট সিলেক্ট করেন, এই যে নিচে দেখেন সিলেক্ট ফোল্ডার লেখা আছে, সিলেক্ট করেন। জি, ফোল্ডারটা ওপেন হয়েছে, এটাকে ম্যাক্সিমাইজ করেন। ম্যাক্সিমাইজ করতে পারেন তো? জি। এবারে যে index.html-টা সিলেক্ট করেন, এই যে লেফট সাইডে, এবার এখানে কোড লেখেন। ক্লিয়ার? জি, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে, সো আমরা এ পর্যন্ত তাহলে দেখলাম, আশা করি সবাই প্র্যাকটিস করবেন বাসায়। সো আমরা আরও কিছু জিনিস দেখব, তারপর আপনাদের আরও কিছু কাজ নিয়ে কথা বলবো, কিভাবে অ্যাসাইনমেন্ট দিবেন, হোস্টিং, তারপর হচ্ছে সিআর কিভাবে সিলেক্ট করবেন। আচ্ছা, সো এখানে আর একটা জিনিস, আর আমার একটা কথা মনে রাখবেন, আমি প্রত্যেকটা ক্লাস বা প্রত্যেকটা ক্লাস না, মাঝে মাঝে আমি কিছু রিসোর্স শেয়ার করবো। একটা জিনিস মাথায় অবশ্যই রাখবেন, আজকে থেকে মেন্টর যা দেখায় তাই যদি শিখেন তাহলে জীবনে কিছু করতে পারবেন না। মেন্টর যা দেখায়, মেন্টর জাস্ট আপনাকে একটা গাইডলাইন দিবে, এই গাইডলাইন ফলো করে টপিক্সে আটকে গেলে গুগল, ইউটিউব করে রিসোর্স শেয়ার করে, রিসোর্সে যখনই কোনো একটা জিনিস বুঝবেন না, গুগলে সার্চ করে একটা দুটা ব্লগ পড়ে ফেলবেন। দেন ওই একটা দুটো ব্লগ পড়ে যদি না বুঝেন, তাহলে ওই টপিক্সটা নিয়ে আপনার গ্রুপে পোস্ট করবেন, অথবা আপনার মেসেঞ্জার গ্রুপে ক্লাসমেটদেরকে জিজ্ঞেস করবেন, ওনারা যদি অ্যান্সার না দিতে পারে তারপরে গ্রুপে গিয়ে পোস্ট করবেন। আদারওয়াইজ কিন্তু আপনি কখনোই ইন্টারমিডিয়েট লেভেলে যেতে পারবেন না। আপনাকে তাহলে সারা জীবন অ্যামেচার লেভেলে থাকতে হবে, ওই একটা দুটো প্রজেক্ট করে আপনি ক্লায়েন্ট প্রজেক্ট পর্যন্ত যেতে পারবেন না। সো এই জিনিসটা আজকে থেকে মাথায় রাখবেন। যখনই মনে হচ্ছে আচ্ছা HTML এই ট্যাগটা কীভাবে কাজ করে, পরের দিন ক্লাসের জন্য বসে থাকবেন না, গুগলে গিয়ে সার্চ করেন লিস্ট আইটেম, বা মনে করেন আমি চাচ্ছি HTML-এর একটা মনে করেন ব্যাকডেটেড ট্যাগ আছে, বা আপনারা হয়তো W3 স্কুলের নাম শুনছেন, এটা ফলো করতে পারেন। এখান থেকে আমি বলি না যে এটা সবাই ফলো করতে হবে, কারণ এখান থেকে ফলো করতে গেলে অনেক সময় আপনার অনেক কমপ্লেক্স মনে হতে পারে, বাট এখান থেকে যেমন এই যে লার্ন HTML-এ যেতে পারেন। লার্ন HTML-এ যাবেন, এখান থেকে এখানে দেখেন HTML-এর এই যে অনেক কিছু অলরেডি আমি দেখাই দিচ্ছি, এলিমেন্টস কি, অ্যাট্রিবিউট কি, হেডিং কি, প্যারাগ্রাফ ট্যাগ কি, তারপর কোটেশন, কালার, এগুলো একটু একবার করে দেখেন, দরকার হলে কোডগুলো করেন, ঠিক আছে, দেখে দেখেই করেন। যেমন এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পারি,
এখান থেকে আমরা এই ট্যাগটা দেখতে পারি, এই যে টেবিল ট্যাগটা আমরা দেখতে পারি। টেবিল ট্যাগ এটা হচ্ছে আসলে এই ট্যাগটা আমরা অনেক আগে ইউজ করতাম। এই ট্যাগটা আগে ওয়েব লেআউটের ক্ষেত্রে ইউজ করতে, পরবর্তীতে যখন ডিভ এবং স্প্যান ট্যাগ চলে আসে তখন আর টেবিল ট্যাগের কাজ হয় না। এটা 2003 এর আগে টেবিল ট্যাগ ইউজ করে ওয়েবসাইট ডিজাইন করা হইতো, বাট ডিভ আর স্প্যান ট্যাগ আসার পর থেকে আর টেবিল ট্যাগ ইউজ করা হয় না। বাট তারপরেও টেবিল ট্যাগ আপনার একটা কাজে লাগবে, সেটা হচ্ছে আপনি ইন ফিউচারে যখন ইমেল টেমপ্লেট ডিজাইন করবেন তখনই টেবিল ট্যাগটা কাজে লাগবে। ইমেল টেমপ্লেট কি, যখন আপনারা ইমেল টেমপ্লেট শিখবো তখন আপনারা বুঝতে পারবেন। সো এইটা যদি আমি একটু ট্রাই করতে চাই, দেখেন এখানে ফার্স্ট হচ্ছে একটা টেবিল ট্যাগ থাকবে। আচ্ছা, কোড করেই দেখা এটা আপনাদের, এটা জিনিসটা কাজ করবে। ফার্স্ট হচ্ছে একটা টেবিল ট্যাগ থাকবে, এর ভিতরে একটা টেবিল রো থাকবে, টেবিল রো এর ভিতরে একটা টেবিল হেডিং থাকবে। সো টেবিল রো এর ভিতরে টেবিল হেডিং এর ভিতরে আপনি লিখতে পারেন কান্ট্রি, এখানে লিখলেন ক্যাপিটাল, এখানে আরেকটা লিখলেন কারেন্সি। হ্যাঁ, সো এবার এটাকে যদি আমি ওপেন করি, সো জিনিসটা দেখেন ফার্স্টে হচ্ছে আমার একটা টেবিল ট্যাগ আসলো, টেবিল ট্যাগের ভিতরে একটা রো, জিনিসগুলো কিন্তু রোর ভিতরে আছে। রো মানে হচ্ছে হরিজন্টাল, যেটাকে বলা হয় রো, মানে পাশাপাশি থাকবে। আর কলাম হচ্ছে ভার্টিক্যালে, যেটা উপর নিচে যেটা থাকবে ভার্টিক্যাল। জিনিসটা যদি বলি, একটা টেবিল ট্যাগ থাকলো, টেবিল ট্যাগের ভিতরে একটা আমি কি নিলাম, রো নিলাম। এ রো এর ভিতরে আমার তিনটা হেডিং থাকবে। সো একটা, দুটা, তিনটা, এই তিনটা হেডিং এর নিচে আমাকে কি করতে হবে, আরেকটা রো নিতে হবে, তাই না? সো আমি তাহলে আরেকটা কি নিব, রো নিব। একটা রো তো শেষ, তাহলে আমাকে আরেকটা রো নিতে হবে। এখন এই রো এর ভিতরে আমি কি রাখবো, এই প্রত্যেকটা রো এর ভিতরে এবার আমি রাখবো একটা করে, এই হেডিং এর ঠিক নিচে নিচে একটা করে ডেসক্রিপশন। সো ডেসক্রিপশনটা কিভাবে লিখতে পারি, TH, এখানে আমি রাখলাম কান্ট্রি বাংলাদেশ। রাখলাম এটা। হ্যাঁ, এবার রিলোড দেই, দেখেন একবারে নিচে নিচে কিন্তু প্রত্যেকটা চলে আসছে। পরে আমরা সিএসএস দিয়ে এটার চারপাশে বর্ডার দিতে পারি, প্যাডিং, মার্জিন, এগুলো যখন আমরা সিএসএস ক্লাসে যাব তখন এটাকে আমরা একটু স্টাইল করে কীরকম করতে পারি, এই যে এটার মতো করে ফেলতে পারি। বাট সিনট্যাক্সটা কিন্তু এরকম, এই যে দেখেন ফার্স্ট একটা টেবিল ট্যাগ নিল, টেবিলের ভিতরে একটা টেবিল রো নিল, টেবিল রো এর ভিতরে একটা টেবিল ডেসক্রিপশন নিল, তারপর আবার একটা টেবিল রো, টেবিলের ভিতরে আবার একটা টেবিল ডেসক্রিপশন। এভাবে মনে করেন আপনার যতগুলো রো লাগবে, মনে করেন এখানে আর একটা রো নিলেন, তখন এখানে কি করতে হবে আমাকে, তখন এখানে কি করবো আমি, আবার আরেকটা কি নিব, বলেন কি নিব, রাইট, আবার একটা রো নেব, রো এর ভিতরে এবার কি দিব, রো এর ভিতরে কি দিব, রো এর ভিতরে কি দিব না, TD হবে। দেখেন আপনি একটা জিনিস কল্পনা করেন, আপনার একটা টেবিল আছে। হ্যাঁ, টেবিলের প্রথম রোতে কিন্তু আপনি কি দিবেন, প্রথম রোতে আপনি দিবেন হেডিং, তারপরে আপনার যতগুলো থাকবে, এরপর আপনার যতগুলো থাকবে এটার নিচে নিচে প্রত্যেকটা কিন্তু এই হেডিং এর ডেসক্রিপশন হবে, তাই না? তো হেডিংটা শুধু একবারে হবে, একটা টেবিলে হেডিং একটাই হয়, তারপর এটার নিচে নিচে আপনি দিবেন। আমার হেডিং হবে একটা, আর ভিতরে প্রত্যেকটা ভিতরে হবে একটা করে ডেসক্রিপশন।
সো এখানে আমার আবার কি হবে, টেবিল ডেসক্রিপশন। এবার মনে করেন আর একটা দিয়ে দিলেন ইউএসএ, আর একটা দিয়ে দিলেন এই দেখেন নিচে নিচে চলে আসে। সো আমার ডেসক্রিপশন একটা থাকবে আর এগুলো চেঞ্জ হবে টেবিল। আচ্ছা আমি এই জায়গায় একটা ভুল করছি, দেখেন এটা আমি একটা বিগ মিস্টেক করছি। এটা প্রত্যেকটা টেবিল ডেসক্রিপশন হবে, ঠিক আছে, আমার হেডিং শুধু একটাই হবে। এটা আমি একটা মিস্টেক করছি, প্রত্যেকটা ডেসক্রিপশন হবে। এবার ঠিক আছে, আমার হেডিং থাকবে একটা, এর ভিতরে প্রত্যেকটা ডেসক্রিপশন হবে। ক্লিয়ার জিনিসটা? এবার টিডি আর টিএস এর মধ্যে ডিফারেন্স হচ্ছে, টিএস মানে হচ্ছে টেবিল হেডিং আর টিডি হচ্ছে টেবিল ডেসক্রিপশন। প্রত্যেকটা হেডিং এর নিচে নিচে ডেসক্রিপশনগুলো বসবে। ক্লিয়ার ওয়ালিয়াল আজিম? ওকে আচ্ছা, সো আপনারা এই যে এগুলো একটু দেখতে পারেন, এই যে লিস্ট আইটেম কি, এই যে আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট, এগুলো একটু দেখবেন। হ্যাঁ, জাস্ট একটু দেখবেন, HTML এর ট্যাগগুলো সম্পর্কে একটু পড়াশোনা করবেন, প্র্যাকটিস করবেন, এইটাই। সো এটার পরে এবার নেক্সট হচ্ছে যে কাজ আপনাদের, তাহলে নেক্সট ক্লাসে কি থাকবে? নেক্সট ক্লাসে আপনাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনারা একটা HTML ট্যাগ ইউজ করে একটা সিভি বানাবেন। সিভিটা হবে যে এরকম একটা ফাইল হবে, index.html ফাইল। এখানে আপনার একটা ইমেজ থাকবে, এখানে হচ্ছে আপনার পার্সোনাল ডিটেলসগুলো থাকবে, এখানে একটা টাইটেল থাকবে এডুকেশন, তারপর আনঅর্ডার লিস্ট করে এডুকেশনের থাকবে, আর একটা টাইটেল থাকবে এক্সপিরিয়েন্স, আনঅর্ডার লিস্ট করে এক্সপিরিয়েন্স থাকবে, আর এখানে আপনার ছবি, আপনার পার্সোনাল ডিটেলসটা থাকবে এখানে। সো এইভাবে আপনার একটা HTML ওয়েবসাইট, রেজুমে বা সিভি বানায় ফেলবেন। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ক্লিয়ার? ওকে, হ্যাঁ, একটা ওয়েবসাইট বানাবেন, HTML ওয়েবসাইট বানাবেন। এখন এই ওয়েবসাইটটা বানানোর পরে কোথায় সাবমিট করবেন? আপাতত আপনার কোনো CSS করার দরকার নেই। আপনি যদি CSS করতে পারেন করেন, আপাতত জাস্ট ইমেজটা বসে দেন। দরকার হলে ইমেজের যদি আপনি একটু উইথ হাইট চেঞ্জ করতে চান, এই যে এখানে অ্যাট্রিবিউট হিসেবে অ্যাড করতে পারেন, উইথ 450 পিক্সেল, হাইট 450 পিক্সেল, এইটুকু আপাতত করতে পারেন। CSS করার দরকার নেই, না পারলে করার দরকার নেই। CSS তো আমরা দেখাই না, সো কি করবেন? ক্লিয়ার আজিম? ওকে, সো এই ওয়েবসাইটটা কোথায় হোস্টিং করবেন এটা একটু দেখাই, খুব মনোযোগ দিয়ে দেখেন। চলে যাবেন গিটহাব। গিটহাব যদি কার গিটহাব আছে, এখানে গিটহাব অ্যাকাউন্ট কার আছে? কারোই নাই? জোবায়ের হামজা গিটহাব আছে। CSC ব্যাকগ্রাউন্ডে স্টুডেন্ট কে কে আছেন? গিটহাব বা বিটবাকেট, দুটোর একটা থাকলেই হইলো আর কি। বিটবাকেট থাকলেও হবে। ওকে, নো প্রবলেম। আপাতত জাস্ট গিটহাবে কিভাবে ওয়েবসাইট হোস্টিং করতে হয় সেটা দেখেন। যখন আমরা জাভাস্ক্রিপ্ট ক্লাসে যেগুলো যাব তখন আমরা কিভাবে পুশ করতে হয়, পুল করতে হয়, কিভাবে কমিট করতে হয়, এগুলো আমরা পরবর্তীতে শিখে নেব। আপাতত জাস্ট কিভাবে একটা ওয়েবসাইট হোস্টিং করবেন সেটা শিখেন। সো চলে যাবেন গিটহাব ওয়েবসাইটে, এখান থেকে সাইন ইন করবেন। ফার্স্টে আগে একটা গিটহাব ওয়েবসাইটে অ্যাকাউন্ট করবেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করার পরে সাইন ইন করবেন। সাইন ইন করার পরে এবার কি করবেন? এবার এই যে এখানে আসবেন, খুব মনোযোগ দিয়ে দেখেন, বারবার দেখাবো না, আজকেই দেখাবো আর দেখাবো না। এই ক্লাসে ক্লিক করবেন, এখান থেকে নিউ রেপোজিটরি নামে একটা অপশন আছে, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে লেখেন আপনার ওয়েবসাইটের পারপোজ কি। আমি সাপোজ লিখলেন এটা সিবি বা রেজুমি লিখতে পারেন, রেজুমি। এখানে লিখতে পারেন HTML ট্যাগ, এটা অবশ্যই পাবলিক রাখবেন।
পাবলিক রাখার পরে এখানে আর কিছু করতে হবে না, এখানে একটা রিডমি ফাইল ক্রিয়েট করে দিতে পারেন, ক্রিয়েট রিপোজিটরি। তো আমি কি করলাম, আমি একটা রিপোজিটরি নেম দিলাম, একটু ডেসক্রিপশন দিলাম, এটা পাবলিক রাখলাম, আর একটা রিডমি ফাইল ক্রিয়েট করলাম, ক্রিয়েট করে ফেললাম। এই রিডমি ফাইলটা অপশনাল, না করলেও হবে, সমস্যা নেই। সো আমার ওয়েবসাইট চলে আসলো, মানে আমার রিপোজিটরিটা ক্রিয়েট হয়ে গেল। এবার আমি কি করব, আমার যে ফাইল আছে, যতগুলো ফাইল আছে সব সিলেক্ট করব। আপাতত এই হোমটা সিলেক্ট করে দিই, কারণ এটা আমার ব্ল্যাঙ্ক, সো এটা লাগবে না। যা আছে আমার এখানে সব সিলেক্ট করলাম, সিলেক্ট করে ড্র্যাগ করে, ফার্স্টে দেখেন সব সিলেক্ট করলাম, এবার মাউসে ড্র্যাগ করবেন, ড্র্যাগ করে এখানে সিলেক্ট করে এখানে এসে ছেড়ে দিবেন। অবশ্যই আপনার ফাইলের নামটা যেন index.html হয়, অন্য ফাইল হলে কিন্তু কাজ করবে না। সো আসার পরে একটু অপেক্ষা করবেন কাজ করে কিনা, একটু অপেক্ষা করার পরে দেখবেন সব আপলোড হয়ে গেছে। এবার জাস্ট দেখবেন এটা মেইন ব্রাঞ্চে আছে কিনা, বাই ডিফল্ট মেইন ব্রাঞ্চে থাকবে, কিছু চেঞ্জ করার দরকার নাই, ঠিক আছে। তারপরে কমিট চেঞ্জে চলে যান, একটু অপেক্ষা করেন, প্রসেসিং হইতে একটু সময় লাগবে। ওকে, সব ফাইল আপলোড হয়ে গেল। এবার চলে যাব সেটিংস অপশনে। সেটিং অপশন থেকে আমরা কি করব, নিচে চলে আসব। এটা দেখেন সেটিং অপশন থেকে আপনি যদি রেপোজিটরির নামটা আবার চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারেন, অথবা যা আছে তাই রাখবেন। নিচে চলে যান, নিচে চলে যান, এখানে নিচে আসার পরে গিটহাব পেজ নামে একটা সেকশন পাবেন, এখানে এসে জাস্ট এটাকে মেইন ব্রাঞ্চ হিসাবে সিলেক্ট করে দেন। সিলেক্ট করে সেভ করেন, দেখবেন সেভ করার পরে আবার নিচে যান, এই যে একটা লিঙ্ক পাচ্ছেন, এই লিঙ্কটা হোস্টিংয়ে আপলোড হইতে একটু সময় লাগে, এটার জন্য ভয় পাবেন না যেন লিঙ্ক কাজ করতেছে না কেন, একটু সময় লাগতে পারে। অথবা এটা শেষে index.html দিয়ে দেখি, এই যে দেখেন চলে আসছে, দেখছেন। এখন এই লিঙ্কটা কপি করে প্রোভাইড করবেন, দেখেন এই লিঙ্ক এখন সবাই পাবে। সো আপনার একটা ওয়েবসাইট কিন্তু এখন সবাই দেখতে পাবে। বুঝতে পারছেন কিভাবে হোস্টিং করবেন? ক্লিয়ার সবাই? কিভাবে আপনার ওয়েবসাইটটা হোস্টিং করবেন? ভিডিও দেখে দরকার হলে আবার শিখে রাখবেন। ওকে, হোস্টিং করা শেষ। এবার তাহলে আমি চলে আসি অ্যাসাইনমেন্ট শিটে। এখানে আসার পরে যে কাজটা করবেন, হ্যাঁ এটা ভিডিও দেখে আবার শিখে ফেলবেন। ক্লাস ভিডিওটা 150 দেওয়া, কোনো কিছু যদি ভিডিও দেখো না বুঝতে পারেন তাহলে আবার জিজ্ঞেস করবেন। আচ্ছা, সিম্পল জিনিস, কিছুই করে নেই, জাস্ট হচ্ছে আমি একটু আবার যদি রিক্যাপ করি। আমি ফার্স্টে আসবো, গিটহাবে আসবো, এখান থেকে আসে আমি একটা রেপোজিটরি ক্রিয়েট করব, রেপোজিটরি নাম দিব, ডেসক্রিপশন দেবো, পাবলিক দেবো, রিডমি করে একটা ফাইল ক্রিয়েট করব। এটা হচ্ছে প্রথম কাজ। সেকেন্ড কাজ হচ্ছে আমার এখানে যে ফাইলগুলো আছে এগুলোকে ড্র্যাগ করে আপলোড করব। আপলোড করার পরে দেন হচ্ছে সেটিংস থেকে আমি গিটহাব পেজে গিয়ে মেইন ব্রাঞ্চটা সিলেক্ট করে সেভ করব, তাহলে আমার লিঙ্কটা চলে আসবে। আরেকবার ভিডিওটা দেখে নেবেন। জুমায়ের হামজা বুঝতে পেরেছেন? ভিডিও দেখে দেখে পজ দিয়ে দিয়ে করবেন। আচ্ছা, এই অ্যাসাইনমেন্ট শিটে যদি আপনাদের কারো নাম না থাকে তাহলে কষ্ট করে নামটা বসায় দিবেন বা কমেন্ট করবেন। নাম না থাকলে কমেন্ট করবেন, আপনার নামটা পরে আমি বসায় দিব, ঠিক আছে? অলরেডি 38 জনের নাম আছে, আপনাদের স্টুডেন্ট হচ্ছেন 36 জন, আরও 2 জন কীভাবে ভালো জানি না। তারপরে যদি কারো নাম দেখেন এখানে নাই, যা সুন্দর করে এখানে 39 দিবেন আপনার নিজের নামটা। হয়তো আপনি কমেন্ট করবেন, কারণ আপনি হয়তো এখানে লিখতে পারবেন না, সো কমেন্টে আপনার নামটা বসায় দেবেন। লাইক হচ্ছে হাবিব আহমেদ, কমেন্ট দেন হচ্ছে আমি এখানে এসে যদি দেখি আপনার নাম, আমি এটাকে রিসলভ করে দিলে আপনার নামটা অ্যাড হয়ে যাবে। আর অ্যাসাইনমেন্ট কিভাবে সাবমিট করবেন? আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার আমি বলছি, যখন আমি ওই সিভিটা করব তখন আমি যখন দিব রিলোড দিব তখন আমার একটা পেজের মতো হবে, মানে একটা লিংক হবে। ওই লিংকটা যদি আমি কপি করে ওখানটার ফাইল করে আপনাকে সাবমিট করি তাহলে হবে না? ওইটাই তো বলছি। তাহলে তো একটা গিটহাবে যাওয়ার দরকার নেই তো স্যার? বুঝি না, না না আপনি কি বলছেন? না না আপনি আবার বলেন, আবার বলেন কি বলছেন, আবার বলেন। আমি বলছিলাম যে যখন আমি সিভিটা ডিজাইন করব
তখন ওই যে আমি যখন HTML এ কাজ করবো তখন একটা ওয়েব পেজ আমার একটা ওপেন হবে, মানে ক্রোমে হোক বা ইয়াতে হোক, যখন ওটা আমি রিলোড দেবো তখন ওটা আমার শো করবে ওখানে, নাকি স্যার আপনি যখন করছেন এই যে দিস হেডিং এরকম শো করবে। আমি যদি এই লিংকটাকে কপি করে ওয়েন্ডার ফাইল করে আপনাকে সেন্ড করি তাহলে হবে না? আপনি কি আপনার কম্পিউটারটা আমার বাসায় পাঠিয়ে দিয়েছেন যে ওইখান থেকে আমি অ্যাক্সেস করব? এই ফাইলগুলো কোথায় থাকে? এই ফাইলগুলো আপনার কম্পিউটারে আছে না? সো এটাকে আপনাকে অনলাইনে আপলোড করতে হবে না? হ্যাঁ স্যার, আমি মানে অ্যাসেসমেন্ট সাবমিট করবো স্যার, আমি সেটা তাহলে আপনি আমার কথাটা মনোযোগ দিয়ে শুনেন। এই ফাইলগুলো আছে কোথায়? আমার সি ড্রাইভের ভিতরে। এখন এই ফাইলের লিংকটা যদি আমি কপি করে আপনাকে দেই, আপনি কি এটা দেখতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন? পারবেন না, কারণ এই ফাইলের লিংক কপি ফাইলগুলো, এই ফাইলগুলো কোথায় আছে? আমার কম্পিউটারে সি ড্রাইভে, লোকাল স্টোরেজে আছে, লোকাল ড্রাইভে। বাট আপনি যখন মানুষকে দেখাইতে যাবেন, মানুষ যখন আপনার ফাইলটা দেখবে, তখন এটা আপনাকে অনলাইনে আপলোড করতে হবে। ক্লিয়ার? এই ফাইলটা শুধুমাত্র আপনার ফোল্ডারে কাজ করবে, আপনার কম্পিউটারে কাজ করবে, অন্য কারো কম্পিউটারে কাজ করবে না, কারণ এটাকে বলা হয় লোকাল সার্ভার বা লোকাল স্টোরেজ। আপনার এই ফাইলটা অনলাইনে দিতে হলে আপনাকে অবশ্যই কোনো একটা হোস্টিংয়ে আপলোড করতে হবে, অথবা গুগল ড্রাইভে আপলোড করে সেই লিঙ্কটা আপনি দিতে পারেন। হ্যাঁ, আপনি আরেকটা কাজ করতে পারেন, গুগল ড্রাইভের কথা বলছিলাম আপনাকে। আচ্ছা, আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনি গুগল ড্রাইভে মনে করেন গুগল ড্রাইভে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, লাইক ফোল্ডারে মনে করেন অবশ্যই গুগল ড্রাইভে আপলোড করলে আপনার নামটা দিবেন এখানে, লাইক হচ্ছে মনে করেন আপনার নাম হচ্ছে কি নাম যেন বলছেন? মাহফুজ, তাই না? তো আপনি মনে করলেন মাহফুজ, দিলেন ক্রিয়েট। এখানে এসে আপনাকে জাস্ট কি করতে হবে, এই দুটো ফাইল সিলেক্ট করবেন, কপি করবেন, এখান থেকে ড্র্যাগ করে ছেড়ে দেন। আপলোড হয়ে গেছে। এবার এটাকে রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করে গেট শেয়ার লিঙ্কে যাবেন। গেট শেয়ার লিঙ্কে গিয়ে ওইটাকে অবশ্যই রেস্ট্রিক্টেড করা থাকলে কিন্তু দেখতে পারবে না। এনিওয়ান উইথ দিস লিঙ্ক, আরেকবার বললাম এটা রেস্ট্রিক্টেড করে যদি কেউ আমাকে সাবমিট করেন তার অ্যাসাইনমেন্ট আমি চেক করব না। এনিওয়ান উইথ দিস লিঙ্ক দিবেন, কপি করবেন, ডান করবেন, তারপরে এই লিঙ্কটা এখানে এসে কমেন্ট করেন। তাহলে আমি এই লিঙ্কটা যাইতে হবে, যাই আমাকে এটাকে ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে এটা আমার কম্পিউটারে ওপেন করে আমাকে দেখতে হবে। সেটা কি একটা বিশাল বড় কাজ হয়ে গেল না? আর অথচ আপনি যদি জাস্ট সিম্পলি এটা আমাকে কপি করে আপনার এখানে দিয়ে দিতেন, এই যে এখানে দিয়ে দিতেন, তাহলে আমি কি করতাম, জাস্ট সিম্পলি যাইতাম, ও এই লিঙ্ক শেষ, অ্যাসাইনমেন্ট দেখা আমার ডান। কোনটা বেটার? আচ্ছা, ওকে স্যার, তাহলে গিটহাব দিয়ে করব। হ্যাঁ, আর আপনার ক্লায়েন্টে যখন প্রজেক্ট করবেন, ক্লায়েন্টের এত সময় নাই আপনার ড্রাইভ ডাউনলোড করে দেখবে। হ্যাঁ, আপনারা আপাতত ড্রাইভ ইউজ করতে পারেন, যদি না আপনার গিটহাব মাঝে মাঝে প্রবলেম করে। গিটহাবে যেহেতু গিটহাব একটা ফ্রি হোস্টিং, ওরা মাঝে মাঝে প্রবলেম করে, ওদের সার্ভারে মাঝে মাঝে বাগস থাকে, ইস্যুস থাকে, তো অনেক সময় দেখবেন আপনার ওয়েবসাইট আসতেছে না, ভিউ হচ্ছে না। তো এর জন্য আবার এক্সকিউজ দেবেন না পরের দিন যে আমার গিটহাব কাজ করছে না, দ্যাটস আমি অ্যাসাইনমেন্ট দিতে পারছি না। গুগল ড্রাইভের মাধ্যমে অ্যাসাইনমেন্টটা দিবেন, গুগল ড্রাইভ না পারলে ইউটিউব করেন। ক্লিয়ার না? ক্লিয়ার না? মানে যখন আমার ওই ক্লিয়ার, যখন আমার গিটহাব কাজ করবে না তখন আমি এটা একটু কাজ করব ড্রাইভে। হ্যাঁ, ডেফিনেটলি গিটহাবের অ্যাকাউন্টে আপনি আপলোড করবেন। গিটহাবের এই লিঙ্কগুলো আপনি আপনার সিভিতে দিবেন, পোর্টফোলিওতে ভবিষ্যতে দিবেন। গিটহাবে হোস্টিংয়ে আপনার ওয়েবসাইটগুলো থাকবে, মানুষ দেখতে পারবে। আর ইন ফিউচারে যখন আর একটু বড় হবেন, তখন আমি আপনাদেরকে নিজের কিভাবে হোস্টিংয়ে ওয়েবসাইট লাইভ করতে হয়, নিজের ডোমেন হোস্টিং, এগুলো দেখাই দেবো। আপাতত গিটহাবটা মনে রাখেন, ওকে? যেহেতু আপাতত আপনাদের নিজস্ব ডোমেন হোস্টিং নাই, সো গিটহাবটা ইউজ করেন। যখন ইন ফিউচার আপনি ফাংশনাল ওয়েবসাইট বানাবেন, গিটহাবে শুধুমাত্র স্ট্যাটিক ওয়েবসাইটগুলোই করা যায়, হোস্টিং করা যায় আর কি। এই অ্যাসাইনমেন্টটা জমা দিতে হবে, বলে দেই, এই অ্যাসাইনমেন্টটা জমা দিতে হবে। নেক্সট ক্লাস হচ্ছে বৃহস্পতিবার, আপনারা 21 তারিখ রাত 11টা 59 ভিতরে জমা দিবেন। ক্লিয়ার? ডেডলাইন হচ্ছে 21 তারিখ, মানে পরবর্তী ক্লাসের আগের দিন রাত 11টা 59, এটা হচ্ছে ডেডলাইন। এরপরে অ্যাসাইনমেন্ট সাবমিট করলে অ্যাসাইনমেন্ট আর দেখা হবে না, মার্কস 0 দিয়ে রাখা হবে। এই যে এখানে মার্কস শুধু 0, ব্ল্যাঙ্ক অ্যাসাইনমেন্টে মার্কস 0। ভাইয়া সিভি বিষয়টা না আমি বুঝি নাই। কি বুঝেন না? এই যে এখানে আমি ছবি বানায় দেখাইলাম,
এইটাই শুধু বানাবো? হ্যাঁ এটাই বানান, জাস্ট HTML এর ট্যাগ ইউজ করে একটা সিভি বানাবেন। আপনার সিভি মানে হচ্ছে আপনার ইনফরমেশনগুলো থাকবে, আপনার একটা ছবি থাকবে, আপনার কিছু পার্সোনাল ডিটেলস থাকবে, আপনার এডুকেশন এক্সপিরিয়েন্স থাকবে, তারপর আপনার একটা সিগনেচার থাকবে, ডেট থাকবে, শেষ। ওকে, মানে সিগনেচার ছবি এগুলো কি এগুলোর ভিতরে এগুলো ইমেজের মাধ্যমে আপলোড করবেন, ছবি তো ইমেজ ট্যাগের মাধ্যমে করবেন। অ্যাসাইনমেন্ট শিটটা আমি স্যার আপনাদের ওই যে অ্যাসাইনমেন্ট সিটের কি ব্যাপারটা বলেন, ওইটা ঠিক বুঝতে পারলাম না। কোনটা বুঝেন না একটু বলুন। এইটা এই যে দিয়ে দিচ্ছি আপনাদের গ্রুপে, আমি দিয়ে দিচ্ছি। অ্যাসাইনমেন্ট শিটে পাবেন, এখানে আপনার প্রজেক্টের এখানে যাবেন, আপনার নামের এখানে গিয়ে জাস্ট ইনসার্ট কমেন্টে গিয়ে আপনার প্রজেক্টের লিঙ্ক অথবা ড্রাইভ লিঙ্ক দিয়ে কমেন্ট করে দিবেন, ঠিক আছে? তাহলে হবে। আর এই যে এটা আমি করে দিই, অ্যানাউন্সমেন্টে দিয়ে রাখলাম, যদি কখনো হারায় যায় অ্যানাউন্সমেন্টে গিয়ে পেয়ে যাবেন। এই যে অ্যানাউন্সমেন্টে যাবেন, এখান থেকে অ্যানাউন্সমেন্টে গেলে আমি যা যা আপলোড করব সব পাবেন এখান থেকে। এই যে অ্যাসাইনমেন্ট শিট, কোর্স মডিউল, এগুলো অ্যাসাইনমেন্ট শিট থেকে পাবেন। অ্যানাউন্সমেন্ট শিট থেকে আরেকটা জিনিস আমি বলি, আপনাদের ক্লাস ভিডিও প্লেলিস্টটা আমি ইউটিউবে আপলোড করে আনলিস্টেড করে দিব। এটা আজকে রাতের ভিতরে দিয়ে দেওয়ার চেষ্টা করব। সো ওইখানেই আপনার ওই প্লেলিস্টটা আপনারা সেভ করে রাখবেন। ওই প্লেলিস্টের মাধ্যমে আপনি ভিডিওগুলো প্রতিদিন ক্লাস শেষে ওই প্লেলিস্টের ভিডিওগুলো আপলোড হতে থাকবে। আর এই ভিডিও কখনো রিমুভ করাবে না, সো ডোন্ট ওয়ারি, আপনি ইউটিউবে যখন মন চায় চেক করে ভিডিওগুলো দেখে নিতে পারবেন। বাট ভিডিওগুলো আনলিস্টেড থাকবে, ওকে? কেউ কারোর সাথে বাইরে কারোর সাথে শেয়ার করবেন না। ক্লিয়ার? কথা কি বোঝা গেছে? ওকে, সো অলরেডি আমাদের ক্লাসের আজকের কন্টেন্টগুলো ডান। এখন আমার কিছু কাজ আছে, যেহেতু প্রথম আজকে কিছু আমাদের এক্সট্রা কিছু কাজ আছে। আমি ক্লাস ভিডিওটা একটু আপনারা আমার বলেন, আজকে তো আপনারা ক্লাস করলেন, একবারে প্রথম কে কে আজকে প্রথম HTML শিখলেন বা কোড এডিটর প্রথম দেখলেন? কেউ আছেন? জি স্যার। একটু কমেন্ট করেন। ওকে, সো যে কজন বললেন 1 2 3 4 5 6 7 8 9, আচ্ছা 9 জন, 10 জন। সো এই 10 জন একটু আমাকে বলেন আপনাদের কাছে ক্লাসটা কেমন ছিল? আপনাদের কি ক্লাস ঠিক আছে? আমি কি খুব ফাস্ট যাচ্ছি নাকি খুব স্লো যাচ্ছি? জি স্যার একদম ঠিক আছে। একজন বলছেন ফাস্ট, ফ্যাটস না ফাস্ট, আচ্ছা আচ্ছা আপনি ফার্স্টই মেন করছেন, ফার্স্ট গেছেন। বাকিরা বলছেন একটু হার্ড, হ্যাঁ হার্ড তো লাগবেই, ওটা ব্যাপার না, বোঝাটাই ব্যাপার। কঠিন লাগলে সমস্যা না, কঠিন ভাইয়া আমার একটা ছোট কোয়েশ্চেন ছিল। ডেফিনেটলি বলেন ভাই। আমরা এখানে যে HTML কোডিং এর মধ্যে যে সোয়াম্বলগুলো ইউজ করি, এগুলোর ইউজ করার কি কোনো নিয়ম আছে যে কোনটা কোথায় ইউজ করব? কোনটা কোথায় ইউজ করবেন মানে কোন সিম্বলের কথা বলতেছেন? সিম্বলে যে এখানে কমা থাকে, স্ল্যাশ থাকে, কোটেশন মার্ক, এই যে এই টাইপের যে টিআর এর পাশে, তারপর হচ্ছে এখানে লোরিয়ার, এই টাইপের যে ছোট ছোট ইয়েগুলো আছে। এই কন্টেন্টটা কোনো কন্টেন্ট আপনার যেমন থাকবে তেমন, আপনি জাস্ট ট্যাগের জিনিসগুলো মনে রাখবেন। ওপেনিং ট্যাগ, ক্লোজ ট্যাগের আগে একটা স্ল্যাশ থাকবে, অ্যাট্রিবিউটটা প্রকাশ করা হয়, অ্যাট্রিবিউট ইকুয়াল টু, এবং কোটেশনের ভিতরে অ্যাট্রিবিউটটা থাকে, এগুলো মনে রাখবেন। এই ভিতরে লেখার কোনো নাই, ভিতরে লেখা হচ্ছে কন্টেন্ট আপনার যেরকম থাকবে সেরকমই, জাস্ট আপনি ট্যাগগুলো কিভাবে লেখে সেই জিনিসগুলো মনে, ট্যাগ আর অ্যাট্রিবিউটের লেখার প্রসিডিওরটা দেখবেন, আর HTML এর বেসিক সিনট্যাক্সটা ফলো করবেন, তাহলেই হবে। ওকে, আর কাজ করতে করতে ইন ফিউচারে আপনার মাথায় এগুলো চলে যাবে। আমি অনেস্টলি বলি, এই যে ক্লাস নিতে নিতে কাজ করতে করতে এই ফ্রন্ট এন্ডে হোক, সেটা HTML CSS বুটস্ট্র্যাপ জাভাস্ক্রিপ্ট বা রিঅ্যাক্ট যেই হোক, কোনোদিন আমার দেখতে হয় না, এটা মাথায় ভিতরে ঢুকে গেছে, কিছুই দেখতে না। হ্যাঁ, ক্লায়েন্টের কাজ করতে গেলে মাঝে মাঝে একটু সার্চ করতে হয় যে এই জিনিসটা কোথায় বসাবো, এই জিনিসটা হ্যান্ডেল কীভাবে করবে, বাবেল কীভাবে করবে, এগুলো হয়তো একটু আমার মাঝে মাঝে দেখতে হয়। বাট এই জিনিসগুলো কোড করতে করতে মাথার ভিতরে চলে আসবে, এটা আস্তে আস্তে 1টা 2টা 4টা 5টা 10টা প্রজেক্ট করলে এমনি আপনার মাথায় ঢুকে যাবে।
ওকে তানভীর, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। মনে তো থাকবে না, প্রথম দিন ক্লাস করছেন, মনে কি থাকবে? কত আমি তো ভুলে গেছিলাম, 1 মাস 2 মাস পরে আস্তে আস্তে এগুলো মাথায় ঢুকে গেছে। চেষ্টা করবেন আজকের ক্লাসের ভিডিওটা 2 বার দেখার, যারা একবারে নতুন, কোনো আইডিয়া নাই। আমি কিন্তু স্পেশালি আপনাদেরকে টার্গেট করে ক্লাসটা শুরু করা। আমার টার্গেট হচ্ছে অ্যামেচার লেভেল থেকে ইন্টারমিডিয়েট লেভেলে নিয়ে যাওয়া আপনাদের, দেন অ্যাডভান্স লেভেলে চলে যাওয়ার দায়িত্ব হচ্ছে আপনাদের। সেটা ডিপেন্ড করবে আপনার ডেডিকেশন, আপনার ধৈর্যের উপরে। ওকে, সো এবার আমাকে একটু বলেন, আমি ক্লাস ভিডিওটা, যদি ক্লাস রিলেটেড আর কোনো কোশ্চেন না থাকে আমি তাহলে ক্লাস ভিডিওটা অফ করলাম।